আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জের প্রিয় শ্রোতা, আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাম স্টোকারের অমর সৃষ্টি ড্রাকুলার চূড়ান্ত পর্ব নিয়ে, যা বাংলায় অনুবাদ করেছেন রকিব হাসান। দীর্ঘ 7টি পর্ব ধরে আপনারা এই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর কাহিনীর প্রতিটি বাঁক অনুভব করেছেন। আজ সেই রোমাঞ্চের পর্দা নামবে। যারা এতদিন ধরে আমাদের সাথে ছিলেন তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা, আর যারা আজ প্রথমবার শুনছেন তাদের অনুরোধ, আগের পর্বগুলো শুনে নিলে এই কাহিনীর সমাপ্তি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার পাথেয়। যদি আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভবিষ্যতে আরও নতুন নতুন গল্প শোনার জন্য। কোনো রকম বিলম্ব না করে চলুন শুরু করা যাক ড্রাকুলার সেই বহু প্রতীক্ষিত চূড়ান্ত পর্ব। চোখের পলকে অদৃশ্য হয়ে গেল ইঁদুরগুলো। একটা দমকা হাওয়ার মতো ঘরে এসে ঢুকলেন তিনি। আবার চুপ করে গেল রেনফিল্ড। বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে পানি চাইল সে। তাড়াতাড়ি তার দু ঠোঁটের ফাঁকে ব্র্যান্ডি মেশানো পানি ঢেলে দিলাম আমি। তার অবস্থা দেখে মনে হলো যে কোনো মুহূর্তে আবার জ্ঞান হারাতে পারে সে। এখন জ্ঞান হারিয়ে ফেললে ওর কথা আর শোনা হবে না। এই ভয়ে আগের কথার ধেই ধরিয়ে দিতে গেলাম আমি। বাধা দিয়ে আমাকে ফিসফিস করে বললেন প্রফেসর, না না জন, জোর করে এখন কিছু বলিও না ওকে দিয়ে, তাহলে হয়তো স্মৃতিশক্তি গোলমাল হয়ে যেতে পারে ওর। বেশ কিছুক্ষণ চুপ করে থেকেই একটু সামলে নিয়ে আবার বলতে শুরু করলো রেনফিল্ড। আমার সামনে এসে দাঁড়ালেন তিনি। হিংস্র সাপদের মতো জলজলে চোখ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সঙ্গী চাও রেনফিল্ড? মেয়ে সঙ্গী? কে না চায়? ঘাড় কাত করে সম্মতি জানালাম আমি। হঠাৎ কিসের গন্ধ পেয়েই বোধহয় কুকুরের মতো সারা ঘরে শুকে বেড়াতে লাগলেন তিনি। তারপর আমার কাছে এগিয়ে এসে বললেন, আরে, এ ঘরে তো ঘুরে গেছে, দেখছি তোমার সঙ্গিনী। তার কথা শুনে বিদ্যুৎ চমকের মতো বুঝে ফেললাম ব্যাপারটা। গত কয়েক মাস আগে মাত্র একজন মেয়ে মানুষ একবার এ ঘরে প্রবেশ করেছেন, মিসেস হারকার। বুঝলাম মিনা হারকারকে আমার সঙ্গিনী রূপে পাঠাতে চান তিনি। কি করে পাঠাবেন তাও বুঝে ফেললাম। মিসেস হারকারকে আগে জীবন মৃতাতে পরিণত করবেন তিনি, কারণ সম্পূর্ণ জীবিত অবস্থায় স্বামী ফেলে আমার কাছে মিসেস হারকার আসবেন এটা গাধার শিং গজানোর মতোই অসম্ভব। তারপর মিসেস হারকারকে দিয়ে জীবন মৃত করাবেন আমাকে, এবং শুধু এভাবেই মিসেস হারকার আর আমার মিলন হতে পারে। চোখের সামনে মিসেস হারকারের সুন্দর নিষ্পাপ মুখটা ভেসে উঠল। মনে পড়ল কেমন মমতা ভরে আমার সাথে আলাপ করে গেছেন তিনি। শয়তানের সাধনা করেছিলাম শুধু ক্ষমতার লোভে, নিষ্পাপ মানুষের চরম সর্বনাশের কারণ হবার জন্যে নয়। আস্তে করে জিজ্ঞেস করলাম তাকে, আপনি কি মিসেস হারকারের কথা বলছেন? চমৎকার, বুঝতে পেরেছ দেখছি। হ্যাঁ, আমার সহকারী হবার যোগ্যতা তোমার আছে। খুশি হলেন তিনি। কিন্তু মিসেস হারকারকে সঙ্গিনী হিসেবে পেতে চাই না আমি। নিজেকে জীবন মৃততে পরিণত করতেও আপত্তি আছে আমার। কি বললে? মুহূর্তে হাসি হাসি ভাবটা মুছে গেল তার মুখ থেকে। দ্বিগুণ হিংস্রতায় জ্বলজ্বল করে জ্বলে উঠল তার চোখ দুটো। আবার চুপ করলো রেনফিল্ড। ঘর ঘর আওয়াজ হচ্ছে ওর বুকের ভেতর। বুঝলাম সময় শেষ হয়ে এসেছে রেনফিল্ডের। আর একটু ব্র্যান্ডি মেশানো পানি ঢেলে দিলাম রেনফিল্ডের হা করা মুখে। যেভাবেই হোক আর একটুক্ষণ টিকিয়ে রাখতে হবে ওকে, শুনতে হবে ওর কাহিনী। মিসেস হারকারের নাম শোনা মাত্র ধক করে উঠেছিল আমার বুকের ভেতর। বুঝতে পারছি চরম দুর্যোগ ঘনিয়ে আসছে ওর মাথার ওপর। রেনফিল্ডের কাহিনীর শেষাংশ না শুনতে পারলে বোঝা যাবে না কিভাবে মিসেস হারকারের ওপর চড়াও হবে পিশাচ ড্রাকুলা। আস্তে আস্তে আবার বলতে শুরু করলো রেনফিল্ড। আমি তার কথায় প্রতিবাদ করায় দারুণ ক্ষেপে গিয়ে সারা ঘরে পায়চারি করে বেড়াতে লাগলেন তিনি। মাঝে মাঝে আমার দিকে এমনভাবে চাইতে লাগলেন যেন আমি একটা ঘৃণ্য কীট। উনি ক্ষমতাশালী ঠিক, কিন্তু আমিও তো একেবারে অকেজো নই।
সাধনা করে করে আমিও তো মোটামুটি ক্ষমতা অর্জন করেছি, তাহলে শুধু আমার সপক্ষে একটা কথা বলতেই তিনি অমন ভাব দেখাবেন কেন? আমি তার সাধনা করেছি, এক আধটা ভুল করে ফেললেও তো আমাকে তার ক্ষমা করা উচিত। আজ বুঝতে পারছি ঈশ্বরকে বাদ দিয়ে শয়তানের পূজা করা কত বড় ভুল, কত বড় অপরাধ। কথাটা বুঝতে পেরেই মনে মনে বারবার ডাকতে লাগলাম ঈশ্বরকে। আমার কৃত অপরাধের জন্য মাপ চাইলাম তার কাছে। ওদিকে শয়তানটার ঔদ্ধত্য ক্রমশ সীমা ছাড়িয়ে যাচ্ছে দেখে আগুন ধরে গেল আমার মাথায়। আর সহ্য করতে না পেরে ঈশ্বরের নাম নিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। দুহাতে চাপটে ধরলাম শয়তানটাকে। পারি আর না পারি, এতে আগের ভুলের কিছুটাও যদি প্রায়শ্চিত্ত হয় তো ক্ষতি কি? আমার আলিঙ্গন থেকে নিজেকে ছড়িয়ে নেবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো শয়তানটা, কিন্তু পারল না। বহুভাবে চেষ্টা করেও আমার হাত থেকে ছাড়া না পেয়ে হঠাৎ স্থির হয়ে গেল সে। ভাবলাম, বুঝি জয়ী হতে চলেছি আমি। আমার ওপর যে অবজ্ঞা সে দেখিয়েছে, ঠিক সেটাই ফিরিয়ে দেবার জন্যে থুতু ছিটিয়ে দিলাম তার মুখে, এবং দিয়েই বুঝলাম চরম ভুল করেছি। থুতু ছিটাতে গিয়েই তার চোখের দিকে চোখ পড়ল আমার। সাথে সাথে পৈশাচিক ক্ষমতায় আমার মতো অলৌকিক ক্ষমতার শক্তিধর লোককেও সম্মোহিত করে ফেলল সে। সম্মোহিত হওয়ার সঙ্গে সঙ্গে সাময়িকভাবে ক্ষমতা হারালাম আমি। এই সুযোগে আমার বাহুপাশ থেকে বেরিয়ে এলো শয়তানটা। পর মুহূর্তে আমাকে দুহাতে চেপে ধরে এক ঝটকায় মাথার ওপর তুলে প্রচণ্ড এক আছাড় মারল সে। মনে হলো একটা পাহাড় ভেঙে পড়লো আমার ওপর। জ্ঞান হারাবার আগের মুহূর্তে শুনলাম হাজারো নেকড়ের সম্মিলিত ক্রুদ্ধ গর্জন। বলে কয়েকবার খুব জোরে টেনে টেনে শ্বাস নিল রেনফিল্ড। শ্বাস নেবার সময় সাংঘাতিকভাবে বেড়ে গেল তার বুকের ঘড়ঘড় আওয়াজ। তারপর অতি কষ্টে ফিসফিসিয়ে বলল, আপনাকে মিসেস হারকারের সম্পর্কে আগেই হুঁশিয়ারি করেছিলাম ডাক্তার, কিন্তু আমার কথা শোনেননি। বলেই চুপ করে গেল সে। তাড়াতাড়ি তার দুটো ঠোঁটের ফাঁকে একটু পানি ঢেলে দিলাম, কিন্তু সেটুকু গিলতে পারল না রেনফিল্ড। গড়িয়ে পড়ে গেল কষা বেয়ে। রেনফিল্ড মারা যাবার সঙ্গে সঙ্গে কঠোর দৃষ্টিতে আমার দিকে চাইলেন প্রফেসর। বললেন, ও তোমাকে মিনা সম্পর্কে হুঁশিয়ারি করেছিল, কথাটা বলনি কেন আমাকে? আমি আমি স্যার ওটাকে পাগলের প্রলাপ বলে ভেবেছিলাম। আমতা আমতা করে জবাব দিলাম। হুম বলে এক লাফে মেঝে থেকে উঠে দাঁড়ালেন প্রফেসর। আমাদের কারো দিকে আর একবারও না তাকিয়ে ছুটে বের হয়ে গেলেন ঘর থেকে। আমরাও ছুটলাম তার পিছু পিছু। বাড়ি পৌঁছে সোজা মিসেস হারকারের ঘরের দিকে এগিয়ে গেলেন প্রফেসর। ঠেলা দিতেই খুলে গেল দরজা। খিল দেওয়া হয়নি, শুধু ফিরিয়ে রাখা হয়েছিল দরজার কপাট। প্রায় একসাথেই ঘরে ঢুকলাম আমরা চারজনে। মিসেস হারকারের বিছানার দিকে চোখ পড়তেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। আতঙ্কে খাড়া হয়ে উঠল গায়ের রোম। মেরুদণ্ড বেয়ে শিরশির করে নেমে গেল হিমেল শিহরণ। চিত হয়ে বিছানায় শুয়ে আছেন মিসেস হারকার। জানালা দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে সেই বিছানার ওপর। বিছানার পাশে দাঁড়িয়ে তার গলার ওপর ঝুঁকে আছে কালো আলখেল্লা পরা। ও কে? মিসেস হারকারের হাত দুটো বুকের ওপর জড়ো করে বাঁ হাতে ধরে রেখেছে, আর নিজের মুখটা ভালোমতো মিসেস হারকারের গলার কাছে ঠেকানোর জন্যে ডান হাত দিয়ে তার ঘাড় চেপে সামান্য একটু ওপরে তুলে ধরেছে মূর্তিটা। আমাদের পায়ের শব্দে চমকে উঠে ঘুরে দাঁড়ালো কালো আলখেল্লা পরা মূর্তিটা। সাথে সাথেই আতঙ্কিত গলায় ফিসফিস করে বললেন, মিস্টার হারকার, কাউন্ট কাউন্ট ড্রাকুলা। ঘরের ভেতর আমাদেরকে দেখে রাগে আগুনের শিখার মতো দপ করে জ্বলে উঠল কাউন্টের দুই চোখ। প্রচণ্ড আক্রোশে দু কোঠের কোণ থেকে বেরিয়ে এসেছে তার ঝকঝকে সাদা দাঁত দুটো। শিকার হাতছাড়া হয়ে যায় দেখে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল পিশাচ কাউন্ট। পরক্ষণেই তেড়ে এলো আমাদের দিকে। সঙ্গে সঙ্গে কোটের দুই পকেট থেকে ঝটকা মেরে বেরিয়ে এলো
প্রফেসরের দুই হাত। বাঁ হাতে ঝকঝক করে উঠল একটা ছোট্ট সোনার ক্রোশ। সেটা কাউন্টের দিকে উঁচিয়ে ধরলেন তিনি, যেন দেয়ালে ধাক্কা খেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল কাউন্ট। সেখান থেকেই রুদ্ধ আক্রোশে দাঁত খিঁচাতে থাকলো আমাদের উদ্দেশ্যে। বিড়বিড় করে কি যেন পড়লেন প্রফেসর, বোধহয় বাইবেলের পবিত্র শ্লোক। তারপরেই ডান হাতের জিনিসটা ছুঁড়ে দিলেন কাউন্টের দিকে। বিস্কুটের মতো জিনিসটা দেখেই বুঝলাম ধুনো। সঙ্গে সঙ্গে অমানসিক আর্তনাদ করে উঠে পিছিয়ে গেল কাউন্ট। পর মুহূর্তেই কুয়াশায় রূপ নিতে শুরু করলো সে। কয়েক সেকেন্ডই গাঢ় কুয়াশায় ঢেকে গেল একটু আগে কাউন্ট যেখানে দাঁড়িয়েছিল সেখানটা। ওই গাঢ় কুয়াশার ভেতর ছুটে বেড়াচ্ছে দুটো জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলজ্বলে লাল চোখ। এই বীভৎসতা ভয়ঙ্কর দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না। ধীরে ধীরে জানালা গলে বেরিয়ে যেতে লাগলো কুয়াশার স্তর। কুয়াশার স্তরের পেছনের অংশে যেন ঝুলে থেকে বেরিয়ে গেল চোখ দুটোও। সঙ্গে সঙ্গে একবারের জন্যে শোনা গেল হাজার হাজার নেকড়ের সম্মিলিত ক্রুদ্ধ হিংস্র গর্জন। চোখের সামনে থেকে বিভীষিকাটা দূর হয়ে যেতেই মিসেস হারকারের বিছানার কাছে ছুটে গেলেন প্রফেসর। ওর গলার ক্ষত দুটোতে হালকাভাবে আঙ্গুল বোলাতে বোলাতে আস্তে করে ডাকলেন মিসেস হারকারকে। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মিসেস হারকার। আমাদের সবাইকে ওর বিছানার পাশে কোল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, এত রাতে আপনারা এখানে কেন? দুর্ঘটনায় মারা গেছে রেনফিল্ড। সবাই আমরা সেখান থেকেই আসছি। ভাবলাম তুমি যখন রেনফিল্ডের সম্পর্কে আগ্রহী, তোমাকে খবরটা এখনই জানাই। আসল কথা মিসেস হারকারের কাছে ভাঙলেন না প্রফেসর? আহাহা, তাই নাকি? মরে বেঁচেছে তাহলে লোকটা। আসলে পাগল হলেও সত্যিই ভালো ছিল রেনফিল্ড। ওর আকস্মাৎ মৃত্যুতে আন্তরিক দুঃখ হচ্ছে আমার। বলতেই গলার কাছে হাত দিলেন মিসেস হারকার। ক্ষতস্থানে হাত দিয়ে ব্যথা লাগতেই বললেন, উহ, আমার এখানটায় এত ব্যথা করছে কেন? আজ শরীরটাও এত দুর্বল লাগছে কেন? ও কিছু না, বোধহয় পিঁপড়ে কামড়েছে গলায়। আর বেশি রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে অমন দুর্বল লাগে সবারই। হয়েছে, ঘুমাও এখন, ভোর হতে দেরি আছে এখনো, বলে মিস্টার হারকারের দিকে ফিরে ফিসফিসিয়ে বললেন প্রফেসর। খবরদার, রাতের বেলা মিসেস হারকারকে একা ফেলে আর যাবে না কোথাও। যাও এখন ওর পাশে শুয়ে পড়োগে। আর এই নাও, এটা ওর বালিশের নিচে রেখে দিও। বলে আর এক টুকরো ধুনো মিস্টার হারকারের দিকে এগিয়ে দিলেন প্রফেসর। আজ সকালেই মিনার চেহারা দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল আমার প্রফেসর, কিন্তু তখনও তেমন গুরুত্ব দেইনি। বললেন মিস্টার হারকার, তোমাদের এই গুরুত্ব না দেয়াটা কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বুঝতে পারছো তো এখন? তোমাদের সবাইকে বলছি, আমাদেরকে উদ্দেশ্য করে বললেন প্রফেসর। এখন থেকে যত সামান্যই হোক, কোনো কিছু সন্দেহ হলেই আমাকে জানাবে, বুঝেছো? ঘাড় কাত করে আমরা সাড়া দিলাম সবাই। মিস্টার হারকারকে মিসেসের কাছে রেখে বেরিয়ে এলাম আমরা তিনজনে। বাইরে বেরিয়ে প্রফেসরকে জিজ্ঞেস করলাম, স্যার, মিসেস হারকারকে না জাগালেও তো পারতেন। পারতাম, কিন্তু লুসির কথা ভুলে গেছ? পিশাচের দ্বারা সম্মোহিত হয়ে মারা গিয়ে পিশাচিনীতে পরিণত হয়েছিল সে। মিসেস হারকারের বেলাও তো ঘটতে পারত। তাই তার ঘুম ভাঙিয়ে তাকে সম্মোহন মুক্ত করে দিলাম। এখন ঈশ্বর না করুন আরেকবার পিশাচের দ্বারা সম্মোহিত হবার আগে মারা গেলে আর পিশাচিনীতে পরিণত হবে না মিনা। প্রফেসরের অসাধারণ সূক্ষ্ম দৃষ্টির তারিফ করলাম মনে মনে। আরেকবার ওই অসাধারণ প্রতিভাবান লোকটার প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে এলো আমার। জনাথন হারকারের ডায়েরি থেকে 3 অক্টোবর। সকালবেলা আবার আমাদের জরুরি বৈঠক বসলো ডাক্তার সেওয়ার্ডের পড়ার ঘরে। আলোচ্য বিষয় কাউন্ট ড্রাকুলা। প্রফেসর বললেন, আজ সূর্যাস্তের আগে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে শয়তানটাকে। 50টা বাক্সের সবকটা খুঁজে বের করে খুলে খুলে দেখতে হবে। এমনভাবে প্রস্তুত রাখতে হবে নিজেদের যেন
কাউন্ট ড্রাকুলাকে খুঁজে পাওয়া মাত্র হত্যা করতে পারি তাকে। একে একে সবার মুখের দিকে তাকালেন তিনি। কারো কোনো আপত্তি আছে? না, নেই। বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন মিস্টার মরিস। ওই কাউন্ট হারামজাদাকে খুন করা ছাড়া এই মুহূর্তে আর কোনো ইচ্ছেই নেই আমার। মৃদু হেসে বললেন প্রফেসর, আসলে তোমার মুখ থেকে এই জবাবই আশা করেছিলাম আমি মরিস। 4 জায়গায় হানা দিয়ে আজকের মধ্যে 50টা বাক্স পরীক্ষা করা সম্ভব স্যার, মৃদু প্রতিবাদ জানালাম আমি। একেবারে অসম্ভব না হলেও সহজ নয় কাজটা। দুটো দলে ভাগ হয়ে যেতে হবে আমাদের। মরিস আর আর্থার থাকবে এক দলে, অন্য দলে থাকবো আমি, তুমি আর জন। ওরা দুজন হানা দেবে মাইল অ্যান্ড নিউ টাউনের 197 নম্বর চিকসেন লেন আর ব্রেমন্ডসের জ্যামাইকা লেনে। আমরা খুঁজব কারফাক্স আর পিকাডিলির পুরনো গির্জায়। আর্থার আর মরিসের খোঁজার জায়গা দুটোর ওপর তেমন গুরুত্ব দিচ্ছি না আমি, কিন্তু তবু একবার দেখা উচিত। মরিস, তোমাদের কাজ হবে বাক্সের ডালাগুলো খুলে ভেতরটা দেখা। ভেতরে কাউন্ট না থাকলে সেখানে এক টুকরো করে ধুনো রেখে আবার বন্ধ করে দেবে ডালা। আর থাকলে জিজ্ঞেস করলেন মিস্টার মরিস, যেভাবে লুসির জীবন মৃত আত্মাটাকে হত্যা করেছি অবিকল তেমনি ভাবেই হত্যা করবে, এবং কাজটা করার ভার দিচ্ছি আমি তোমাকে, উত্তর দিলেন প্রফেসর। তাহলে এখনই এই মুহূর্তে ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়তে চাই আমি। এসো, ঈশ্বর সহায় থাকুন তোমাদের। লর্ড গোডালমিং আর মিস্টার মরিস বেরিয়ে যাওয়ার পর আমরাও বেরিয়ে পড়লাম। প্রথমেই হানা দিলাম কারফাক্সের বিশাল পুরনো গির্জাটায়। আজ আমরা তৈরি হয়ে এসেছি, কাজেই গির্জায় ঢুকতে বাধা দিতে পারল না আমাদের দারোয়ান। টমাস স্নেলিং এর কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তার প্রতিনিধি হয়ে এসেছি আমি। অবশ্যই মিছে কথা বলে অনেক কষ্টে রাজি করানো গেছে টমাস স্নেলিংকে। বাক্সগুলো যেখানটায় পড়ে আছে সেখানে দিনরাত কোনো ভেদাভেদ নেই। সেদিন রাতের মতোই আজ দিনের বেলাও মোমবাতি জ্বেলেই কাজ করতে হলো আমাদের। ব্যাগ থেকে বড় একটা স্ক্রুড্রাইভার বের করে মাটি ভর্তি সেই বিশাল বাক্সটার তালাগুলো খুলে ফেললেন প্রফেসর। প্রত্যেকটা বাক্সের ভেতরেই একবার করে উঁকি মেরে দেখে নিয়ে এক টুকরো করে ধুনো ভেঙে ফেললেন ভেতরে। তারপর আবার বন্ধ করে দিলেন ডালাগুলো। 29টা বাক্সই খুঁজে দেখলাম, কিন্তু পাওয়া গেল না পিশাচটাকে। গির্জা থেকে বেরিয়ে এসে বললেন প্রফেসর, হারামজাদা টের পেয়ে গেছে আমরা পিছু লেগেছি ওর, তাই পালিয়েছে। চলো, দেরি না করে পিকাডিলির পরিত্যক্ত গির্জাটায় হানা দেই। ফেনচার্চ স্ট্রিটে পৌঁছে হঠাৎ আমাকে বললেন প্রফেসর, গ্রিন পার্ক থেকে একজন চাবির কারিগর ডেকে নিলে কেমন হয়? বলা তো যায় না, গির্জার সদর দরজায় তালা মারাও থাকতে পারে। লাগবে না প্রফেসর, বললাম আমি। সেদিনই ওই গির্জার আশপাশটা ভালো মতো দেখে গেছি আমি। আস্তাবলের সামনের জানালাটায় গরাদ নেই, অনায়াসে ওই জানালা দিয়ে ভেতরে ঢুকে যেতে পারবো আমরা। বেশ, চলো তাহলে। লোক যত কম জানাজানি হয় ততই মঙ্গল। আমার কথায় সায় দিয়ে বললেন প্রফেসর। এখান থেকে একটা ঘোড়াগাড়ি নিয়ে পিকাডিলি সার্কাস পর্যন্ত এলাম আমরা। তারপর পায়ে হেঁটে দুপুরের একটু পর এসে দাঁড়ালাম পরিত্যক্ত গির্জাটার সামনে। আশপাশটা অত্যন্ত নির্জন। ঘুরে গিয়ে পেছনে আস্তাবলটার কাছে পৌঁছে জানালা টপকে একে একে ভেতরে ঢুকলাম আমরা। নিচের হলঘরটায় পৌঁছাতেই একটা ভ্যাপসা পচা গন্ধ এসে লাগলো নাকে। ওই গন্ধের সাথে আমি ভালোভাবেই পরিচিত, কাউন্ট ড্রাকুলার গায়ের গন্ধ ওটা। বুঝলাম, অতি সম্প্রতি এই হলঘরটা ব্যবহার করছে শয়তানটা। বিরাট হলঘরের শেষ প্রান্তে পড়ে আছে কাঠের বাক্সগুলো। এক মুহূর্ত সময় নষ্ট না করে এগিয়ে গিয়ে বাক্সের ডালা খোলায় মন দিলেন প্রফেসর। কিন্তু এখানেও পাওয়া গেল না কাউন্টকে। টমাস স্নেলিং এর হিসেব মতে এখানে মোট 9টা বাক্স থাকার কথা, কিন্তু গুনে গুনে দেখলাম 8টা আছে। আর একটা কোথায় গেল? গির্জার সবকটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না বাক্সটা। অর্থাৎ
এখান থেকেও পালিয়েছে কাউন্ট ড্রাকুলা, একেবারে বাক্সসহ। কঠিন গলায় আমাদের সবার সামনে প্রতিজ্ঞা করলেন প্রফেসর। কাউন্ট ড্রাকুলা, আমার হাত থেকে পার পাবে না তুমি। শত শত নিরাপদ প্রাণোচ্ছল যুবক যুবতী আর মিনার মুখ চেয়ে যেভাবে হোক তোমাকে খুঁজে বের করবই আমি। সন্ধ্যার পর ডাক্তার সেওয়ার্ডের বাড়িতে ফিরে এসে দেখলাম আমাদের আগেই ফিরে এসেছেন মিস্টার মরিস আর লর্ড গোলালমিং। তারাও খুঁজে পাননি কাউন্ট ড্রাকুলাকে, তবে জায়গা মতোই পেয়েছেন 12টা বাক্স, অর্থাৎ সত্যি একটা বাক্স উধাও। 4 অক্টোবর সকাল। সারাদিনের খাটুনির পর গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মিনার ডাকে ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে মিনা? প্রফেসরকে একবার ডেকে নিয়ে এসো না জলদি, উত্তেজিত গলায় আমাকে অনুরোধ করল মিনা। ব্যাপার কি, হঠাৎ প্রফেসরের দরকার পড়ল কেন জানতে চাইলাম আমি। একটু আগে এসেছিল ও, কিন্তু প্রফেসরের দেয়া ক্রুশটার জন্যে আমার কাছে আসতে পারেনি। দূর থেকেই অবশ্য সম্মোহিত করার চেষ্টা করেছিল আমাকে, কিন্তু খুব একটা কার্যকরী হতে পারছিল না। কাল বলে দিয়েছেন প্রফেসর, যদি পিশাচটা এসে আমাকে সম্মোহিত করার চেষ্টা করে আর আমি বুঝতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে যেন তার কাছে খবর পাঠাই। জলদি যাও না প্লিজ। যাচ্ছি বলে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে স্যান্ডেল জোড়া পায়ে গলাতে গলাতে ছুটলাম। বারান্দায় বেরিয়ে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিলাম। আরে মিস্টার মরিস, আপনি এখানে এই রাতের বেলা? সারা রাত বাড়ির আনাচে কানাচে পাহারা দেবার ভার পড়েছে আমার ওপর। অবশ্যই ভার দিয়েছেন প্রফেসর, কিন্তু আপনি এভাবে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন কোথায়? প্রফেসরকে ডেকে আনতে। কেন, মিসেসের কিছু হয়েছে নাকি? উদ্বিগ্ন কণ্ঠ মিস্টার মরিসের। না, তেমন কিছু নয়। একটু আগে নাকি কাউন্ট ড্রাকুলা এসে তাকে সম্মোহিত করার চেষ্টা করেছিল। তাই নাকি? কিন্তু মিসেসকে একা ফেলে যাওয়া কি ঠিক হবে আপনার? আপনি ঘরে যান, এক্ষুনি ডেকে আনছি আমি প্রফেসরকে, বলেই ঘুরে দাঁড়িয়ে ছুটলেন মিস্টার মরিস। ঘরে ফিরে এলাম। সারাটা রাত জেগে থেকে আমাদেরকে পাহারা দিয়েছেন মিস্টার মরিস। কথাটা ভাবতেই কেমন যেন লজ্জা লাগলো আমার। আর আমাদের কথা এতটা ভাবেন প্রফেসর ভেবে তার প্রতি জাগলো গভীর শ্রদ্ধা। 2 মিনিট পরেই মিস্টার মরিসকে নিয়ে এসে ঘরে ঢুকলেন প্রফেসর। হাসতে হাসতে মিনাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, অসময় এই বুড়ো ছেলেকে এত জরুরি তলব কেন? ড্রাকুলা এসেছিল প্রফেসর, আমাকে সম্মোহিত করার চেষ্টাও করেছিল, কিন্তু সুবিধে করতে পারেনি। আমি টের পেয়ে গেছি সাথে সাথেই। ভেরি গুড, হারামজাদাটাকে পেয়েছি এতদিনে। তাড়াতাড়ি শুয়ে পড়ো তো মা। হ্যাঁ, আর আমার চোখের দিকে তাকাও। মিনা প্রফেসরের চোখে চোখ রাখতেই অদ্ভুত ভঙ্গিতে সেদিকে তাকিয়ে থেকে 2 হাতের তালু মাথার দুপাশ থেকে 180 ডিগ্রি কোণ করে কোমর পর্যন্ত ঘুরিয়ে আনলেন তিনি কয়েকবার। ধীরে ধীরে অর্থমুদিত হয়ে এলো মিনার চোখের পাতা। ভারী হয়ে উঠল শ্বাস প্রশ্বাস। মিনার দিক থেকে চোখ ফিরিয়ে ইঙ্গিতে মিস্টার মরিসকে কাছে ডাকলেন প্রফেসর। মিস্টার মরিস এগিয়ে যেতেই ফিসফিস করে তাকে লর্ড গোডালমিংয়ের ডাক্তার সেওয়ার্ডকে ডেকে নিয়ে আসতে বললেন। একটু পরেই এসে হাজির হলো ওরা। মিনার বিছানার কাছে এগিয়ে গিয়ে অনেকটা ফিসফিসিয়ে অদ্ভুত কণ্ঠে ডাকলেন প্রফেসর। মিনা, শুনতে পাচ্ছ আমার কথা? যেন স্বপ্নের ওপার থেকে জবাব এলো। হ্যাঁ প্রফেসর। কোথায় এখন তুমি? জানি না, ধমকে উঠলেন প্রফেসর। বলো কোথায়? কি জানি, ঠিক বুঝতে পারছি না। অচেনা লাগছে সবকিছু। কি দেখতে পাচ্ছ? কিচ্ছু না, কেবল অন্ধকার, গাঢ় অন্ধকার চারদিকে। আলো নেই কোথাও? না। কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ। কি? পানির অস্পষ্ট কলকল, কোনো কিছুর গায়ে ঢেউয়ের চাপড় মারার মৃদু ছল ছলাৎ শব্দ। সবই অস্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ কোনো খোলের মধ্যে আছো এখন তুমি? হ্যাঁ। স্তব্ধ বিস্ময়ে প্রফেসর ছাড়া
একে অন্যের মুখের দিকে চাওয়াচাওয়ি করলাম আমরা সবাই। ওদিকে প্রশ্ন করেই চলছেন প্রফেসর। আর কি শুনতে পাচ্ছ? তেমন কিছু না। তবু ব্যস্ত সব মানুষের পায়ের শব্দ, নোঙ্গরের গায়ের লোহার শেকল জড়ানোর একটানা বিশ্রী ঘরঘর আওয়াজ। এ সমস্ত শব্দ অস্পষ্ট। হ্যাঁ। কি করছো তুমি এখন? শুয়ে আছি, মৃত্যুর মতো নিশ্চল নিস্পন্দ হয়ে শুয়ে আছি, মনে হচ্ছে কবরে। হঠাৎ এই সময় বাইরে থেকে কোথাও মোরগ ডেকে উঠল। সঙ্গে সঙ্গে যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠল মিনা। মনে হচ্ছে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। চেঁচিয়ে উঠলেন প্রফেসর, জলদি জলদি আমার চোখের দিকে তাকাও মিনা। হ্যাঁ, হয়েছে। এবার ফিরে এসো তুমি আমাদের পৃথিবীতে। হ্যাঁ, এসো এসো, শুধু তুমি একা। এসো এসো। আস্তে করে চোখের পাতা সম্পূর্ণ খুলল মিনা। আমাদের সবাইকে ওর বিছানার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, প্রফেসর, আপনারা সব কি করছেন এখানে? আমার দিকে অবাক হয়ে অমন তাকিয়ে বলতে গিয়ে হঠাৎ থেমে গিয়ে শব্দ করে হাসল মিনা। ওহ হো হো, ভুলেই গিয়েছিলাম, আমাকে সম্মোহিত করেছিলেন আপনি। তা কিছু জানতে পারলেন প্রফেসর? পেরেছি, আমরা সবাই, উত্তর দিলেন মিস্টার মরিস। একটু আগে মিনার মুখ থেকে বেরোনোর কথার সুর নকল করে বললেন তিনি, আপনি এখন খোলের মধ্যে। মিস্টার মরিসের কথা শুনে হো হো করে হেসে উঠলাম আমরা সবাই। বুঝতে না পেরে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকলো মিনা। হাসির বেগ একটু প্রশমিত হয়ে এলে মিনাকে সব কথা বললেন প্রফেসর। প্রফেসরের কথা শেষ হলে জিজ্ঞেস করলাম আমি, তাহলে কোন নৌকা বা জাহাজের খোলের মধ্যে আছে এখন ক্রাউন ড্রাকুলা? হ্যাঁ, এবং উধাও হওয়া বাক্সটার ভেতরে, অর্থাৎ লন্ডন ছেড়ে পালাচ্ছে সে। হ্যাঁ, পালাচ্ছে। তাহলে তো এখনই বাক্সটা খুঁজতে বেরিয়ে পড়া উচিত আমাদের, উত্তেজিতভাবে বললেন মিস্টার মরিস। অত তাড়াহুড়ো করার কিছু নেই মরিস, ওর তাড়াতাড়ি দেখে হেসে ফেলে বললেন প্রফেসর। যেটুকু বুঝতে পারছি জাহাজটা এখনো কোনো বন্দরে নোঙর করা অবস্থায় আছে। এখন প্রথমে আমাদের জানতে হবে বিরাট মাটি ভর্তি বাক্স নিয়ে ট্রান্সিলভেনিয়ার দিকে রওনা হচ্ছে কোন জাহাজটা। ট্রান্সিলভেনিয়ার নাম শুনেই ধক করে উঠল আমার হৃৎপিণ্ডটা। বললাম, তাহলে আবার নিজের দুর্গে ফিরে যাচ্ছে পিশাচ কাউন্ট ড্রাকুলা? হ্যাঁ, উত্তর দিলেন প্রফেসর, এবং সেখানে পৌঁছাতে পারার আগেই ওকে শেষ করতে হবে আমাদের। একবার নিজের প্রাসাদে পৌঁছে গেলে আর ওকে খুঁজে বের করা যাবে না সহজে। মিনা হারকারের ডায়েরি থেকে 7 অক্টোবর। আজ সকালে আবার জরুরি বৈঠক বসলো আমাদের। কেমন করে, কোন পথে, কোন জাহাজে পালাচ্ছে কাউন্ট ড্রাকুলা এক এক করে আমাদের সব শোনালেন প্রফেসর। গত কয়েকদিন ধরেই এসব খোঁজখবর নিয়েছেন তিনি। মিস্টার মরিসের এক প্রশ্নের জবাবে বললেন তিনি, ট্রান্সিলভেনিয়ার দিকে রওনা দেয়া ছাড়া কোনো উপায় ছিল না শয়তানটার। আন্দাজ করলাম যে পথে এসেছিল সে পথেই ফিরে যাবে সে, হয় দানিউব মাউথ নিয়ে, নয় কৃষ্ণ সাগর পার হয়ে। এই আন্দাজের ওপর ভিত্তি করেই বন্দরে খোঁজ নেই কোনো জাহাজ দানিউব মাউথ কিংবা কৃষ্ণ সাগর পাড়ি দিচ্ছে। কিন্তু এভাবে খোঁজ নিয়ে জানতে পারলাম না কিছু। শেষ পর্যন্ত আর্থারের একটা কথা বেশ মনে ধরল। সে বলল, গত কয়েকদিনের পুরনো দি টাইমস পত্রিকা ঘেঁটে দেখলেই কবে কোন জাহাজ কোত্থেকে যাত্রা করে কোথায় গিয়ে পৌঁছবে তা জানা যাবে। সাথে সাথেই গত 20 দিনের দি টাইমস জোগাড় করে খুঁজে দেখতে শুরু করলাম। যা চাইছিলাম পেয়েও গেলাম শেষ পর্যন্ত। জারিনা ক্যাথরিন নামে রাশিয়ান জাহাজ ডেলিটিল ওয়ার্ফ থেকে ছেড়ে ভার্না যাবে। জাহাজটা বন্দর ত্যাগ করে গেছে গতকাল। খোঁজ নিয়ে জেনেছি মাটি বোঝাই একটা বাক্স বয়ে নিয়ে গেছে জাহাজটা। ভার্না থেকে রিস্টিক্স নামে একজন লোক ছাড়িয়ে নিতে আসবে বাক্সটা। তাহলে জারিনা ক্যাথরিনকে কিভাবে ধরা যায় তাই এখন ভেবে দেখতে হবে আমাদের, বললেন মিস্টার মরিস। ভার্না পৌঁছাতে কম করেও
3 সপ্তাহ লাগবে জাহাজটার। স্থলপথে আজ থেকে দিন 10 পরে রওনা দিলেও জাহাজটা পৌঁছার আগেই ভার্না পৌঁছে যেতে পারবো আমরা। তারপর জানতে চাইলেন লর্ড গোডালমিং। সুযোগ পেলে সেখানেই হত্যা করব কাউন্টের জীবন মৃত আত্মাকে। একান্তই যদি সে সুযোগ না পাই তাহলে যেভাবেই হোক অন্তত একটা বুনো গোলাপের ডাল ভরে দেব বাক্সটায়, যেন বাক্স থেকে বেরিয়ে না আসতে পারে পিশাচটা। তারপর কোথায় নেওয়া হয় বাক্সটা দেখব। সেটা জানা হয়ে গেলে এক সময় না এক সময় পিশাচটাকে হত্যার সুযোগ আমরা পাবই। এরপর আলোচনা করে ঠিক করা হলো কবে ভার্নার উদ্দেশ্যে রওনা দেব। 10 দিন নয়, তার অর্ধেক, অর্থাৎ আজ থেকে ঠিক 5 দিন পর, অর্থাৎ 12 অক্টোবর যাত্রা শুরু হবে আমাদের। জনাথন হারকারের ডায়েরি থেকে 15 অক্টোবর, ভার্না। চ্যারিং ক্রস অতিক্রম করলাম আমরা 12 অক্টোবর সকালে এবং প্যারিতে এসে পৌঁছলাম সেই দিন রাতেই। আগেই আসন সংরক্ষিত করা ছিল ওরিয়েন্ট এক্সপ্রেসে, তাই বেশ আরামেই এসেছি সারাটা পথ। ট্রেন থেকে নেমেই তার নামে কোনো তারবার্তা এসেছে কিনা বাণিজ্য প্রতিনিধির দফতরে খোঁজ নিয়ে তা জানতে গেছেন লর্ড গোডালমিং। আমরা গিয়ে উঠলাম ওডেসাস হোটেলে। সমস্ত শারীরিক দুর্বলতা কাটিয়ে আবার তার স্বাভাবিক উচ্ছলতায় ফিরে এসেছেন মিনা। প্রায় ভোরের আগে ওকে সম্মোহন করে কাউন্ট ড্রাকুলার খোঁজ জেনে নেন প্রফেসর। তবে এ পর্যন্ত জাহাজের গায়ে ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনতে পাচ্ছি ছাড়া আর কিছু বলছে না সে। অর্থাৎ এখনো মাঝ দরিয়ায় রয়েছে জারিনা ক্যাথরিন। 12 থেকে 15 অক্টোবর পর্যন্ত 4 দিনে আসা 4টে টেলিগ্রাম নিয়ে একটু পরেই হোটেলে ফিরে এলেন লর্ড গোডালমিং। লন্ডন ছেড়ে আসার আগেই লোয়ার্ড জাহাজ কোম্পানির সাথে বন্দোবস্ত করে এসেছিলেন তিনি। জারিনা ক্যাথরিনের খবরাখবর জানিয়ে জেনে ওকে রোজ একটা করে টেলিগ্রাম করা হয়। কথা রেখেছে লোয়ার্ড কোম্পানি। এ পর্যন্ত পাওয়া 4টে খবরই এক, ভার্নার বন্দরে পৌঁছতে এখনো দেরি আছে জারিনা ক্যাথরিনের। জাহাজ বন্দরে না ফেরা পর্যন্ত কিছুই করা নেই আমাদের। তবে এর ভেতর সহকারী বাণিজ্য দূতের সাথে দেখা করে যেভাবেই হোক তার কাছ থেকে বাক্সটা পরীক্ষা করে দেখার একটা অনুমতিপত্র নিতে হবে। লর্ড গোডালমিং আশ্বাস দিলেন কাজটা করতে পারবেন তিনি। 16 অক্টোবর, লোয়ার্ড কোম্পানির তারবার্তায় জানা গেল ডার্দানেলস অতিক্রম করেছে জারিনা ক্যাথরিন। 17 অক্টোবর, বাণিজ্য দূতের সঙ্গে সাক্ষাৎ করে বাক্সটা খুলে দেখার অনুমতিপত্র জোগাড় করে ফেলেছেন লর্ড গোডালমিং। এমনকি জাহাজটা বন্দরে ফেরার আগে আমাদেরকে খবর দেবার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্য দূত। আমাদের মধ্যে আলোচনার পর ঠিক হয়েছে বাক্স খোলার পর কাউন্ট ড্রাকুলাকে পাওয়া গেলেই তাকে হত্যার দায়িত্ব নেবেন প্রফেসর স্বয়ং এবং ডাক্তার সেওয়ার্ড তার সহকারী। মরিস, লর্ড গোডালমিং আর আমি থাকব পাহারায়। প্রয়োজন মনে করলে আমাদের কাজে বাইরের অনধিকার চর্চাকারীকে আগ্নেয়াস্ত্রের সাহায্যে ঠেকিয়ে রাখব। কারণ এবার সুযোগ হারালে শয়তানটাকে আবার হাতের মুঠোয় পাওয়া সহজ হবে না। 24 অক্টোবর, পুরো 1 সপ্তাহ পার হয়ে গেছে, এখনো জারিনা ক্যাথরিনের কোনো খবর নেই। অথচ ডার্দানেলস থেকে ওটার ভার্না পৌঁছতে 24 ঘন্টাও লাগার কথা নয়। 25 অক্টোবর, আজও কোনো খবর নেই। সম্মোহিত অবস্থায় মিনা জানালো এখনো ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না সে, অর্থাৎ এখনো দূর সাগরেই রয়ে গেছে জারিনা ক্যাথরিন। 26 অক্টোবর, লোয়ার্ড কোম্পানির তারবার্তায় জানা গেল জারিনা ক্যাথরিনের সাথে ওদের সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। প্রফেসরের ধারণা প্রচণ্ড কুয়াশার জন্যে মাঝ সাগরে কোথাও আটকে পড়েছে জাহাজটা। 27 অক্টোবর, খবর নেই আজও। উত্তেজনা আর হতাশায় মরিয়া হয়ে উঠেছে সবাই। সবচেয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন প্রফেসর। তার ধারণা আমাদের চোখে ধুলো দিয়ে জারিনা ক্যাথরিনকে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে ড্রাকুলা। এক রাতে বেশ কয়েকবার মিনাকে সম্মোহিত করেও তেমন কিছু জানা যায়নি। 28 অক্টোবর,
লোয়ার্ড কোম্পানির তারবাত্রায় আজ খোঁজ পাওয়া গেছে জারিনা ক্যাথরিনের। আজ দুপুর 1টায় নাকি গালেজে প্রবেশ করবে জাহাজটা। কিন্তু গালেজে যাবার তো কথা ছিল না ওটার। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে 28 অক্টোবর। জারিনা ক্যাথরিন গালেজে ঢোকায় খুব একটা অবাক হলাম না, যদিও গালেজে যাবার কথা ছিল না ওটার। আসলে এমনি একটা অভাবনীয় কিছু ঘটার অপেক্ষাতেই ছিলাম আমরা। খবর শুনতে শান্তভাবে মিনাকে বললেন প্রফেসর, দেখো তো মা, গালেজে যাবার ট্রেন কটায়? রেলওয়ে টাইম টেবল এর পাতা উল্টে দেখে নিয়ে বলল মিনা, 24 ঘন্টায় মাত্র একটা ট্রেন, রাত 1:36। ওতেই যাব। জিনিসপত্র গোছগাছ করে নাও তুমি। জনাথন, টিকিট কাটার ভার তোমার উপর। আর্থার, জাহাজ দপ্তরের প্রতিনিধির সাথে দেখা করে একটা অনুমতিপত্র নিয়ে আসবে, যাতে গালেজে বাক্সটা পরীক্ষা করে দেখতে আমাদের কোনো অসুবিধা না হয়। মরিস, সহকারী বাণিজ্য দূতের সাথে দেখা করে আর একটা অনুমতিপত্র সংগ্রহ করবে তুমি। তাহলে বাক্সটা খুলতে আর কেউ বাধা দিতে পারবে না আমাদের। জন আর আমি আগামী দিন কি করে কি করব তার একটা প্ল্যান তৈরি করে ফেলেছি। মিস্টার হারকার, আর্থার আর মরিস ঘর থেকে বেরিয়ে যাবার পর মিসেস হারকারকে বললেন প্রফেসর, মিনা, যাও তো মা, জনাথনের ট্রান্সিলভেনিয়া ভ্রমণ কাহিনী লেখা আসল ডায়েরিটা নিয়ে এসো। গালেজ থেকে কাউন্ট ড্রাকুলার প্রাসাদ পর্যন্ত যাবার একটা সংক্ষিপ্ত পথের নকশা বের করে ফেলতে চাই। আর সরাসরি মিসেস হারকারের চোখের দিকে তাকিয়ে হাসলেন প্রফেসর, তার সঙ্গে যদি তোমার হাতের তৈরি একটু কফি হয়। এক্ষুনি যাচ্ছি আমি, বলে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন মিসেস হারকার। উনি চলে যেতে আমার দিকে ফিরে বললেন প্রফেসর, একটা কথা হয়তো তোমাকে পরে বলার সুযোগ নাও পেতে পারি জন, আগে থেকেই বলে রাখছি। বারবার মিনাকে সম্মোহিত করেছি আমি, এবং করেছি রাতের বেলা। ড্রাকুলা জেনে গেছে যে মিনাকে সম্মোহিত করে আমরা তার খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি, আর জানাটা তার পক্ষে স্বাভাবিক, কারণ মিনার ওপর প্রভাব বিস্তার করেছে সে, আমরাও করছি। তোমার জানা আছে, একই দেশে দুই রাজা রাজত্ব করতে পারে না, তেমনি একই জায়গায় দুটো শক্তি প্রয়োগ করলে দুর্বলটা হটে যেতে বাধ্য। কাউন্টের শক্তি আমাদের চাইতে দুর্বল হয়ে পড়েছে মিনার সঙ্গে সঙ্গে রাখা ক্রুশ আর ধুনোর জন্যে। ও দুটোকে দারুণ ভয় পায় কাউন্ট, অথচ আমাদের শক্তির উৎসই হলো জিনিস দুটো। সুতরাং ক্ষমতার যুদ্ধে হেরে গিয়ে বুঝে গেছে পিশাচটা আসল ব্যাপার। কি করে আমরা তার খোঁজ খবর করছি, তাই নিজেকে বাঁচানোর জন্যে দার্দানেলস এ প্রবেশ করার পর প্রচণ্ড কুয়াশার সৃষ্টি করে জারিনা ক্যাথরিনের গতিপথ ভুল করিয়ে গালেজে নিয়ে ফেলেছে সে জাহাজটাকে। তাহলে তুরস্কের মধ্যে দিয়ে সহজেই তার এলাকায় ঢুকে যেতে পারবে সে। আর ওর এলাকায় একবার ঢুকে যেতে পারলে অনেক অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়ে পড়বে পিশাচটা। এই সময় কফি আর ডায়েরি বুকটা নিয়ে এসে ঘরে ঢুকলেন মিসেস হারকার। কফি খেতে খেতে ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আলোচনা করতে লাগলাম আমরা। 29 অক্টোবর। ট্রেনে করে ভার্না থেকে গালেজের দিকে চলেছি আমরা। যার যার ওপর দায়িত্ব নেওয়া কাজ সুচারুরূপে সম্পন্ন করে সন্ধ্যার দিকে আবার আমরা সবাই মিলিত হয়েছিলাম গতকাল। সেই সময়ই একবার মিসেস হারকারকে সম্মোহন করলেন প্রফেসর। মিসেস হারকার বললেন, ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে না আর, তার বদলে দূরে বহু মানুষের কাটা কাটা কথা শোনা যাচ্ছে। অস্পষ্ট আলোর রেখা চোখে পড়ছে। হঠাৎ এলোমেলো ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। দূর থেকে ভেসে আসছে একটা আধটা নেকড়ের গর্জন। এই সময়ে বেশিক্ষণ মিসেস হারকারকে সম্মোহিত করে রাখলে নতুন কোনো পদ্ধতি তার ওপর অশুভ প্রভাব ফেলে বসতে পারে কাউন্ট ড্রাকুলা। এই ভয়ে তাড়াতাড়ি তাকে সম্মোহন মুক্ত করে দিলেন প্রফেসর। মিসেস হারকারের ছাড়া ছাড়া কথাগুলোকে বিশ্লেষণ করে মন্তব্য করলেন তিনি। এখন নৈশ ভ্রমণে বেরিয়েছে কাউন্ট ড্রাকুলা। 30 অক্টোবর সকাল। গালেজের খুব কাছাকাছি এসে পড়েছি। এখন 7টা বাজে। প্রায় 3 ঘন্টা লেট করেছে ট্রেন, না হলে ভোর 4টায় গালেজে পৌঁছে যাবার কথা।
ভোরের আগে একবার মিসেস হারকারকে সম্মোহিত করে জানা গেল, আমার চারদিকে এখন গাঢ় অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কেবল চাকার একটানা ঘর ঘর শব্দ, চাবুকের সনসন, হের্ষাধ্বনি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ভীষণ দুলছি। কে যেন জঘন্য ভাষায় গালাগাল দিল একটা। এরপরেই মিসেস হারকারকে সম্মোহন মুক্ত করে দিয়েছিলেন প্রফেসর। হঠাৎ ধীরে ধীরে কমতে লাগলো ট্রেনের গতি। কুলিদের হাঁকডাকও আবছাভাবে কানে এসে বাজছে। তাহলে গালে যে পৌঁছে গেছে ট্রেন। জনাথন হারকারের ডায়েরি থেকে 30 অক্টোবর সকাল। মিনাকে মিস্টার মরিসের সাথে আগেই তার যোগে ঠিক করে রাখা হোটেলে পাঠিয়ে দিলাম। লর্ড গোডালমিং চলে গেলেন বাণিজ্য দূতের দপ্তরে, আর আমরা তিনজনে রওনা দিলাম জাহাজ ঘাটের উদ্দেশ্যে। সোজা গিয়ে জারিনা ক্যাথের ক্যাপ্টেনের সাথে দেখা করে বাক্সটার কথা জিজ্ঞেস করলাম। তিনি জানালেন, মাটি বোঝাই বিরাট ওই বাক্সটাই শুধু গালেজে নামিয়ে দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো মাল খালাস হবে না এখানে। তিনি আরও জানালেন, গতকাল বিকেলে 16 নং বার্গেন স্ট্রেসের ইমানুয়েল হিলডেসিহেম নামে একজন রুমানিয়ান কাউন্ট ড্রাকুলার উপযুক্ত নির্দেশপত্র দেখিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে বাক্সটা। প্রথমে নাকি আপত্তি জানিয়েছিলেন ক্যাপ্টেন, কিন্তু রুমানিয়ানটা জোর করতে থাকলে বললেন যে বাক্সটা ভার্নায় খালাস করার নির্দেশ আছে তার উপর। তবুও নাছোড়বান্দা রুমানিয়ানটা শেষ পর্যন্ত বাক্সের গায়ে আটকানো লেবেল পড়ে দেখতে অনুরোধ করলো সে ক্যাপ্টেনকে। উপায়ন্তর না দেখে তাই করলেন ক্যাপ্টেন। অবাক কাণ্ড, লেবেলে নাকি লেখা আছে গালেজ ভায়া জিব্রাল্টার। লেবেলটা জাল কিনা তাও পরীক্ষা করে দেখলেন ক্যাপ্টেন, কিন্তু না, একেবারে জেনুইন লেবেল। এর বেশি কিছু জানেন না ক্যাপ্টেন। জাহাজ থেকে নেমে এসে ভাড়াটে টমটম রাখার জায়গায় খোঁজ নিয়েও তেমন কিছু জানা গেল না। একজন টমটমওয়ালা শুধু বলতে পারল, গতকাল বিকেলে নাকি একটা টমটমে চাপিয়ে বিরাট একটা কাঠের বাক্স নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোথায় নেওয়া হয়েছে বলতে পারল না সে। হতাশ হয়ে ফিরে এলাম হোটেলে। আমরা হোটেলে পৌঁছানোর একটু পরেই লর্ড গোডালমিংও ফিরে এলেন। বিন্দুমাত্র সময় নষ্ট না করে জরুরি মিটিংয়ে বসলাম আমরা। এখন আমাদের গন্তব্যস্থান সোজা কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গ। যেভাবেই হোক বিস্ট্রিজ থেকে বেরগো গিরিপথ অতিক্রম করে কাউন্টির দুর্গের পথ ধরতে হবে আমাদের। গালেজ থেকে বিস্ট্রিজে 3 ভাবে যাওয়া যায়। প্রথমত জলপথে সেরেত নদী দিয়ে, দ্বিতীয়ত রেলপথে এখান থেকে ভেরেস্তি পর্যন্ত গিয়ে ঘোড়ার গতিতে চেপে, আর তৃতীয় ও শেষ পথটা শুধু ঘোড়ার গাড়িতে। আন্দাজ করলাম এই পথেই গেছে কাউন্ট ড্রাকুলা। যদি প্রথম পথেই যায় সেক্ষেত্রে কাউন্ট ড্রাকুলাকে ধরতে হলে একটা অসাধারণ দ্রুতগামী স্টিম লঞ্চ দরকার, আর দ্বিতীয় পথে যদি গিয়ে থাকে সে তাহলে তাকে ধরা যাবে না কোনো মতেই। কিন্তু সে পথে বারবার বাহন বদলাতে হবে বলে আন্দাজ করলাম কিছুতেই সে পথটা বেছে নেয়নি ড্রাকুলা। আর তৃতীয় পথটা ধরে যদি সে গিয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমরা রওনা দিলেও আমাদের থেকে 15-16 ঘন্টা এগিয়ে থাকবে কাউন্ট ড্রাকুলা। সুতরাং একটা অত্যন্ত দ্রুতগামী টমটম হলে একটানা 48 ঘন্টা চলার পর হয়তো কাউন্ট ড্রাকুলাকে ধরা সম্ভব হলেও হতে পারে আমাদের পক্ষে। যদিও আমরা নিশ্চিত যে তৃতীয় পথটাই বেছে নিয়েছে সে, তবুও হুঁশিয়ার থাকতে হবে আমাদের। অন্য দুটো পথে তার যাওয়ার সম্ভাবনাটা একেবারে বাদ দিলে চলবে না। তাহলে কি করা যায়? সংক্ষিপ্ত আলোচনার পর ঠিক হলো, যত টাকা লাগুক স্টিম লঞ্চ ভাড়া করে নদীপথে যাব আমি আর লর্ড গোডালমিং। মিনা আর প্রফেসর 11:40 ট্রেন ধরে রেলপথে যাবেন, আর 6 ঘোড়ায় টানা একটা গাড়ি নিয়ে তৃতীয় পথে রওনা দেবেন ডাক্তার সেওয়ার্ড আর মিস্টার মরিস। বর্গ গিরিপথের মুখে গিয়ে মিলিত হবে 3টে দল, এবং শেষ কথা হলো যে কোনো উপায়ই হোক কাউন্ট ড্রাকুলার আগে পৌঁছতে হবে 3টা দলের। পথে দস্যু, তস্কর বা বুনো জানোয়ারের ভয় আছে, কাজেই 3টে দলকেই সাথে করে আগ্নেয়াস্ত্র নিতে হবে, প্রয়োজনীয় ম্যাপও নিতে হবে।
সমস্ত সম্ভাবনাগুলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে যার যার দায়িত্ব বুঝে নিয়ে হোটেল থেকেই 3টে দল ভাগ হয়ে 3 দিকে বেরিয়ে পড়লাম আমরা। 30 অক্টোবর রাত। প্রচুর টাকা বিনিয়ে একটা খুবই ভালো লঞ্চ জোগাড় করতে পেরেছি আমরা। চালককে বসে থাকতে বলে নিজের হাতেই স্টিয়ারিং হুইল তুলে নিলেন লর্ড গোডালমিং। অসাধারণ দক্ষতায় প্রচণ্ড জোরে লঞ্চটাকে চালিয়ে নিয়ে চললেন তিনি। এত ভালো লঞ্চ চালনা তিনি কোথায় শিখলেন জিজ্ঞেস করে জানলাম। টেমস নদীতে তার নিজেরই একটা স্টিম লঞ্চ আছে। নিরক্ষরেখা থেকে 47 ডিগ্রি কৌণিক দূরত্ব রেখে উত্তর থেকে যাত্রা করেছিলাম আমরা। এখন দ্রুত গতিতে কার্পাথিয়ান্সের মধ্য দিয়ে এগিয়ে চলছি। লর্ড গোডালমিং আমাকে আশ্বাস দিয়েছেন এ হারেই সারাটা রাত লঞ্চ চালিয়ে যেতে পারবেন তিনি। অন্ধকার রাতে অজানা পথে এক অজানা ভয়ঙ্করের দেশে পাড়ি জমিয়েছি আমরা। বাইরের পৃথিবীর সাথে এখন আমাদের সমস্ত যোগাযোগ ছিন্ন। গভীর অন্ধকারে নদীর দুতীরের বিশাল পাহাড়গুলোকে দেখলে কেন যেন ছমছম করে ওঠে গা। তার ওপর মাঝে মাঝেই হিমেল ঝড়ো বাতাসের প্রচণ্ড ঝাপটায় থরথর করে কেঁপে উঠছে আমাদের লঞ্চ। 31 অক্টোবর। যতই সামনে এগোচ্ছি বেড়ে চলছে ঠান্ডা। লঞ্চের ভেতরে ফার্নেসের উত্তাপ না থাকলে প্রচণ্ড ঠান্ডায় বহু আগেই জমে যেতাম। সারা রাত একটানা লঞ্চ চালিয়ে ক্লান্ত হয়ে চালকের হাতে হুইল তুলে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন লর্ড গোডালমিং। দুপুরের পর থেকে আবার লঞ্চ চালানোর ভার নিয়েছেন তিনি। 1 নভেম্বর। সাংঘাতিক উদ্বেগ সত্ত্বেও গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল লর্ড গোডালমিংয়ের ডাকে। ধর্মর করে উঠে বসে দেখলাম সকাল হয়ে গেছে। ফান্দুতে এসে পৌঁছার পরও জাকুলার বাক্সের কোনো খোঁজ পেলাম না। এখান থেকে বিস্ট্রিজের দিকে চলে গেছে ছোট্ট একটা শাখা নদী। ওই পথেই যেতে হবে আমাদের। শাখা নদী দিয়ে ভেতরে ঢুকেই একটা ফেরিঘাট চোখে পড়ল। ওখানে খোঁজ নিয়ে জানলাম বড় আকারের নৌকা পাল তুলে দিয়ে বেশ দ্রুত গতিতেই বিস্ট্রিজের দিকে এগিয়ে গেছে গতকাল রাতের বেলা। কে জানে ওই নৌকাটায় করেই যাচ্ছেন নাকি কাউন্ট ড্রাকুলা। যাক বা না যাক, এভাবেই বিস্ট্রিজে পৌঁছাতে হবে আমাদের। এ পর্যন্ত ভালোভাবেই এসেছি আমরা। অন্য দুটো দলও কি আমাদের মতোই এগুচ্ছে? হঠাৎ মিনার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। ঈশ্বরের কাছে আর্জি জানাচ্ছি ও যেন বিপদমুক্ত থাকে। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে। 1 নভেম্বর। কোন দিক দিয়ে যে গত 2 দিন কেটেছে টেরই পাইনি, লিখতেও পারিনি, কারণ সে সময় নেই, সুযোগও নেই। উঁচু নিচু পাহাড়ি পথে চলতে গিয়ে টমটমের ক্রমাগত ঝাঁকুনিতে স্থির হয়ে বসাই দুষ্কর। লিখব কি? কোচওয়ান বাদেই টমটমটা ভাড়া নিয়েছিলাম। অবশ্য তাতে টাকা খরচ হয়েছে প্রচুর। টমটমের পুরো মূল্য জামানত হিসেবে রেখে আসতে হয়েছে গাড়ির মালিকের কাছে। পালা করে টমটম চালাচ্ছি আমি আর মরিস। মাঝে মাঝে অতি সামান্য সময়ের জন্যে আমাদের এবং ঘোড়াগুলোর খাওয়া আর বিশ্রাম চলছে। এই একটু বিশ্রামের সময়ই আজ লেখার জন্যে খাতা খুলে বসেছি। কয়েকটা লাইন অন্তত না লিখে রাখলে চলবে কেন? যতই সামনে এগোচ্ছি বেড়ে চলছে ঠান্ডা। অল্প অল্প তুষারও পড়তে শুরু করেছে গতকাল রাত থেকে। এবড়ো খেবড়ো উঁচু নিচু পাহাড়ি পথ এমনিতেই সাংঘাতিক বিপজ্জনক। তার ওপর তুষার পরে পিচ্ছিল হয়ে শতগুণ বেড়ে গেছে বিপদের আশঙ্কা। তবু যেভাবেই হোক যত দ্রুত সম্ভব বর্গ গিরিপথে গিয়ে পৌঁছাতে হবে আমাদের। মিনা হারকারের ডায়েরি থেকে। 31 অক্টোবর। ভেরিস্তিতে এসে পৌঁছেছি আজ দুপুরে। রাতটা হোটেলে কাটিয়ে কাল খুব ভোরে আবার বর্গ গিরিপথের দিকে রওনা দেব। যেভাবে শীত পড়তে শুরু করেছে, এখান থেকেই সবার জন্যে গরম জামা কাপড় কিনে না নিয়ে গেলে বর্গ গিরিপথে পৌঁছে বিপদে পড়তে হবে ভেবে দিনের বেলায় সমস্ত কেনাকাটা সেরে রেখেছিলাম। জনাথনের জন্যে দারুণ ভাবনা হচ্ছে, কি জানি কোন বিপদে পড়ে বসে আবার। 1 নভেম্বর। আজকের মতো এত সুন্দর সকাল জীবনে দেখিনি আমি।
চারদিকে ছবির মতো সুন্দর সব প্রাকৃতিক দৃশ্য, ধূসর সবুজ আর নীলের মেলা চারদিকে। ভালো কথা, দুদিন পর আজ ভোররাতে আবার আমাকে সম্মোহিত করেছিলেন প্রফেসর। আশ্চর্য! আমার কথা শুনে প্রফেসরের ধারণা হয়েছে এখন নাকি আবার জলপথে চলেছে কাউন্ট ড্রাকুলা। ভাবতেও পারিনি পিশাচটা তিনটে পথেই তার পিছু নেব আমরা। কাউন্ট জলপথে চলছে শোনার পর থেকে জনাথনের বিপদশঙ্কায় সারাক্ষণ কেমন যেন করছে আমার বুকের ভেতরটা। বোধহয় আমার মনের কথা টের পেয়েই আমার মাথায় হাত বুলোতে বুলোতে প্রফেসর বললেন, ভেবো না মা, ওই পিশাচটার সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞ জনাথন। বিপদ আসলে ঠিকই টের পাবে সে। তাছাড়া পবিত্র ক্রুশ আর ধুনো আছে কাছে, ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না পিশাচ ড্রাকুলা। একটা গ্রামের ভেতর এসে রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখে গাড়ি থামিয়ে চা খেতে নামলাম আমরা। বিচিত্র পোশাক পরা মেয়ে পুরুষের দল আমাদেরকে ঘিরে ধরে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো। একজন বৃদ্ধা জিজ্ঞেস করলো প্রফেসরকে, এ এলাকায় নতুন দেখছি তোমাদেরকে, তা চলছো কোথায়? বর্গ গিরিপথ পেরিয়ে কাউন্ট ড্রাকুলার মেহমান হতে চলেছি আমরা, উত্তর দিলেন প্রফেসর। পাগল হয়েছে তোমরা? ওই হতচ্ছাড়া প্রাসাদে মেহমান হতে গিয়ে প্রাণ নিয়ে ফিরতে পারে না কেউ। বুকে ক্রুশচিহ্ন আঁকতে আঁকতে বলল বৃদ্ধা। ঈশ্বর সহায় থাকলে আমরা পারবো। এই দেখুন না কি কি জিনিস আছে আমাদের সাথে, বলে পকেট থেকে ক্রুশ, রসুন আর ধুনো বের করে দেখালেন প্রফেসর। মনে হচ্ছে পারবে তোমরা, তবু হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধানে থেকো। কথা শুনে মনে হলো প্রফেসরের দেখানো জিনিসগুলোর গুণাগুণ জানা আছে বৃদ্ধার। চা খাওয়া হয়ে গেলে আবার রওনা দিলাম আমরা। হিসেব মতো দুপুরের আগেই বর্গ গিরিপথের মুখে পৌঁছে যাবার কথা আমাদের। 2 নভেম্বর সকাল। দুপুরে নয়, শেষ পর্যন্ত গতকাল বিকেলে এসে পৌঁছলাম বর্গ গিরিপথের প্রবেশ মুখে। 3টে দলের মধ্যে আমরাই প্রথম এখানে এসে পৌঁছাছি। বর্গ গিরিপথটার প্রবেশ মুখের কাছেই বুকোভিনা থেকে বিস্ট্রিজ হয়ে আসা চওড়া পথটার সাথে এসে মিশেছে পূব, পশ্চিম, উত্তর থেকে আসা 3টে গাড়ি চলার উপযোগী অপেক্ষাকৃত ছোট পথ। পশ্চিমের পথটা চলে গেছে কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গ পর্যন্ত। ক্রমশ ঢালু হয়ে নেমে যাওয়া পথটার দুদিকে খাড়া পাহাড় আর ঘন বন জঙ্গল। ওদিকে তাকালেই কেমন যেন ছমছম করে ওঠে গা। অথচ এই পথ দিয়েই এক আধার রাতে একা একা কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গে পাড়ি জমাতে হয়েছিল জনাথনকে। কথাটা ভাবলেও খাড়া হয়ে ওঠে গায়ের রোম। সত্যি সাহসী বলতে হবে জনাথনকে। ঠিক উপত্যকা নয়, বরং বলা যায় বিশাল একটা সমান্তরাল চত্বরের ওপর দাঁড়িয়ে আছে বর্গ গিরিপথের মুখটা। দক্ষিণে খাড়া পাহাড়, উত্তর পূবের পথে দুটো অনেক দূর পর্যন্ত চোখে পড়ে এখান থেকে। একে বেঁকে এগিয়ে গিয়ে হঠাৎ করেই পাহাড়ের আড়ালে হারিয়ে গেছে পথ দুটো। চারদিকে যতদূর চোখ যায় লোক বসতির কোনো চিহ্নই নেই। অনেক খুঁজে পেতে পূবের পাহাড়ের গায়ে একটা খিলানওয়ালা গুহার মতো জায়গা বের করে তাতে আমাদের রাত কাটানোর বন্দোবস্ত করলেন প্রফেসর। গাড়ি থেকে খুলে নিয়ে কাছেই একটা গাছের সাথে বেঁধে দিলেন ঘোড়াগুলোকে। একটানা খাড়াই পাহাড়ি পথ বেয়ে এসে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিল ওরাও। বেলা থাকতে থাকতেই আশেপাশের বন থেকে কিছু কাঠ জোগাড় করে আনলেন প্রফেসর। অল্পক্ষণ পরেই পশ্চিমের বিশাল পাহাড়টার ওপারে অস্ত গেল সূর্য। অদ্ভুত লাগলো আমার কাছে সূর্যটা। অস্ত যাবার আগে পাহাড়টার চূড়ায় যেন কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকলো সূর্যটা, তারপরেই দ্রুত নেমে গেল ওপাশে। পশ্চিমা আকাশের মেঘগুলো ওপর কিছুক্ষণ ধরে রং ছিটালো পাহাড়ের ওপাশে হারিয়ে যাওয়া সূর্যটা। তন্ময় হয়ে ওই বিচিত্র রঙে রঙানো মেঘমালার দিকে তাকিয়েছিলাম। টেরই পাইনি কখন এসে ঘিরে ধরেছে নিকোষ কালো অন্ধকার। আর টের পাবো কি, সন্ধ্যা তো আর নিয়ম মাফিক পায়ে পায়ে এগিয়ে আসেনি, হঠাৎ করেই যেন ঝাঁপিয়ে পড়েছে আমাদের ওপর। আধার হয়ে যেতেই
গুহার ভেতর থেকে আমাকে ডাকলেন প্রফেসর। ফিরে দেখলাম কাঠের পর কাঠ সাজিয়ে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করে ফেলেছেন তিনি। সেই অগ্নিকুণ্ডে ভালো মতো আগুন জ্বলে উঠতেই গুহার ভেতরটা আর বাইরের বেশ কিছুটা জায়গা আলোকিত হয়ে উঠল। এগিয়ে গিয়ে গুহার ভেতরেই ঢুকতেই চোখে পড়ল গুহার মেঝেতে কাঠি দিয়ে এক বিরাট একটা বৃত্ত তৈরি করেছেন প্রফেসর। হিজিবিজি করে আরো কি সব যেন আঁকা বৃত্তটার ভেতর। আমাকে বৃত্তটায় ভিতর গিয়ে বসতে আদেশ দিলেন প্রফেসর। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি প্রফেসর? আগে থেকেই হুঁশিয়ার থাকলাম, কাউন্ট ড্রাকুলার এলাকা এটা। সে ছাড়াও আরো কত পিশাচ প্রেতাত্মা আছে এ এলাকায় কে জানে। ওই বৃত্তের ভেতর থাকলে আমাদের কিছুই করতে পারবে না পিশাচেরা, যদিও চেষ্টা করবে অনেকভাবে। তার একটা কথা, ওরা তোমাকে নানাভাবে প্রলুব্ধ করে বাইরে বের করার চেষ্টা করবে। তোমারও ইচ্ছে করবে বেরোতে, কিন্তু খবরদার, এক চুল বাইরে যাবে না বৃত্তের। বৃত্তের ভেতর বসেই খেয়ে নিলাম আমি আর প্রফেসর। হিম পড়তে শুরু করেছে। গায়ে কয়েকটা মোটা কম্বল জড়িয়ে নিয়ে গনগনে আগুনের পাশে বসে থাকা সত্ত্বেও কাঁপুনি গেল না শরীরের। আর অন্ধকার, এমন নিকষ কালো অন্ধকার জীবনে দেখিনি আমি। বনের ভেতর থেকে ভেসে আসছে অরণ্যচারী প্রাণীদের বিচিত্র ডাক। মাঝে মধ্যেই কানে এসে বাজছে নেকড়ের কলজে কাঁপানো বীভৎস গর্জন। সবকিছুকে ছাড়িয়ে গেছে কোটি কোটি ঝিঝির সম্মিলিত কর্কশ চিৎকার। সারাদিনের ক্লান্তিতে ঘুমে চোখের পাতা বুজে আসছে আমার, কিন্তু কি জানি ঘুমিয়ে পড়লেই কি ঘটে এই ভয়ে জোর করে মেলে রাখছিলাম চোখের পাতা, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। একটা পাথরে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক কতক্ষণ পর জানি না, হঠাৎ ঘোড়াগুলোর ভয়ার্ত চিৎকারে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখলাম বসে থেকেই থরথর কাঁপছে ঘোড়াগুলো। কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে ওরা। ওদিকে শব্দে বয়ে চলেছে তুষার মেশানো প্রচণ্ড ঝড়ো হাওয়া। হঠাৎ করেই থেমে গেল বাতাসের গর্জন। সাথে সাথেই লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে দড়ি ছেঁড়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো ঘোড়াগুলো। পালাতে চাইছে কেন? কি দেখতে পেয়েছে ওরা? কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারলাম ব্যাপারটা। ঘোড়াগুলোর পেছনে বন থেকে যেন তালে তালে মার্চ করতে করতে এগিয়ে আসছে হাজার হাজার ধূসর লোমশ প্রাণী। ওদের হা করা মুখের ফাঁক দেখা যাচ্ছে ঝকঝকে সাদা ধারালো দাঁতের সারি। অগ্নিকুণ্ডের আলোয় ঝিকিয়ে উঠল দাঁতগুলো। প্রত্যেকটা মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা করে টকটকে লাল জিভ। ঘোড়াগুলোর কয়েক হাতের মধ্যে এসেই দাঁড়িয়ে পড়ল জানোয়ারগুলো। তারপর একসাথে হিংস্র গর্জন করে উঠে ঝাঁপিয়ে পড়ল ঘোড়াগুলোর ওপর। দেখতে দেখতে ছিঁড়ে টুকরো টুকরো করে ঘোড়াগুলোকে খেয়ে ফেলল ওরা। ঘোড়াগুলোকে খাওয়ার পর আমাদের ওপর চোখ পড়ল নেকড়েগুলোর। ধীরে সুস্থে খুশি মনে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো ওরা। গুহার মুখটা থেকে হাতখানেক তফাতে থাকতেই আবার একসাথে বীভৎস গর্জন করে উঠল জানোয়ারগুলো। অর্থাৎ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে ওরা, এটা তারই ইঙ্গিত। আতঙ্কে চেঁচিয়ে উঠে দু হাতে জড়িয়ে ধরলাম প্রফেসরকে। সান্ত্বনা দিয়ে বললেন প্রফেসর, ভয় নেই মা, আমাদের বৃত্তের ভেতর ঢুকতে পারবে না হতচ্ছাড়া নেকড়েগুলো। ওরা সাধারণ জানোয়ার হলে পারত, কিন্তু কাউন্ট ড্রাকুলার প্রভাব আছে ওদের ওপর। ওই পিশাচ কাউন্ট যে জিনিসকে ভয় পায়, ওই নেকড়েগুলো ভয় পায় তাকে। প্রফেসরের কথাই ঠিক। বৃত্তটার ইঞ্চি দুয়েকের মধ্যে পা দিয়েই ছিটকে পেছনে সরে গেল কয়েকটা নেকড়ে, যেন কষে চাবুক মেরেছে কেউ ওদের। আর সামনে এগোতে সাহস করলো না নেকড়েগুলো। বৃত্তটার কয়েক হাত দূরে বসে বসেই ক্রুদ্ধ গর্জন করে শাসাতে লাগলো আমাদের, যেন বলছে, সাহস থাকলে বাইরে আয়, তারপর দেখাচ্ছি মজা। কিন্তু ওদের মজা দেখার সাহস আমাদের নেই, তাই বৃত্তের ভেতর বসেই ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলাম। কতক্ষণ পর জানি না, হঠাৎ করেই যেন কার আগমনে ভয় পেয়ে গিয়ে পেছনের জঙ্গলে ছুটে পালালো নেকড়েগুলো। কাঠগুলো পুড়ে যাওয়ায় নিবু নিবু হয়ে এসেছে অগ্নিকুণ্ডের আগুন, কিন্তু নতুন ডালপালা ফেলে দিলেন তাতে প্রফেসর। আবার দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ঠিক এই সময় আগুনের আলোয় চোখে পড়ল জিনিসগুলো।
তিনটে ধুলোর ঘূর্ণি। আশ্চর্য রকমের উজ্জ্বল এক ধরনের দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে ধূলিকণাগুলো থেকে। আস্তে আস্তে সেই ঘূর্ণায়মান উজ্জ্বল ধূলিকণার ভেতর থেকে রূপ নিতে থাকলো তিনটে মূর্তি। অল্প সময়েই ঝলমলে সাদা পোশাক পরা তিনজন অপূর্ব সুন্দরী তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম গুহার মুখটার সামনে। আশ্চর্য উজ্জ্বল দীর্ঘ টানা টানা চোখ, ঝকঝকে সাদা তীক্ষ্ণ দাঁত আর টুকটুকে লাল ঠোঁট ওদের। দুজনের রং একটু চাপা। পরিষ্কার বুঝলাম ওরা কারা। কাউন্ট ড্রাকুলার প্রাসাদের দুর্গে চাঁদনি রাতে এই তিন ডাইনিকেই দেখেছিল জনাথন। আমাদের দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠল ওরা। আশেপাশের পাহাড়ের গায়ে ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে বেড়াতে লাগলো সেই হাসির শব্দ। মোদির কণ্ঠে আমাকে ডাকলো সবচেয়ে সুন্দরী ডাইনিটা। ওখানে ওই গুহার ভেতরে বসে আছো কেন বোন? চলো আমাদের সঙ্গে। আমরা সবাই মিলে হাসবো, খেলবো, গাইবো। কি মজা হবে না? এসো, চলে এসো। মাথার ভেতরটা কেমন জানি করে উঠল আমার। মনে হলো তাই তো, এই হতচ্ছাড়া গুহায় বসে আছি কেন আমি? ওদের সাথে চলে গেলেই তো পারি। বেরিয়ে যাবার জন্যে আস্তে আস্তে উঠে দাঁড়াতেই যেতেই কাঁধ চেপে ধরে জোর করে আমাকে বসিয়ে দিলেন প্রফেসর। পকেট থেকে একটা ক্রুশ বের করে আমার মাথায় ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে ওই তিন ডাইনির সাথে হেসে খেলে বেড়ানোর চিন্তা দূর হয়ে গেল আমার মাথা থেকে। বুঝতে পারলাম চরম ভুল করতে যাচ্ছিলাম। ক্রুশটা দেখেই একটু চমকে গেল ডাইনিরা। পকেট থেকে এক টুকরো ধুনো বের করলেন এবার প্রফেসর। তারপর ভেঙে তিন টুকরো করে ছুঁড়ে মারলেন তিন ডাইনির দিকে। বুক ভাঙা আর্তনাদ করে চোখের পলকে কোথায় অদৃশ্য হয়ে গেল ডাইনিরা। যেমনি হঠাৎ করে থেমে গিয়েছিল ডাইনিগুলো চলে যেতেই, তেমনি হঠাৎ করে আবার শুরু হলো তুষার ঝড়। বুঝলাম ঝড়কে থামিয়ে দিয়েছিল ওই তিন ডাইনি। এক সময় শেষ হলো ওই ভয়ঙ্কর রাত। ঝড়ের বেগও কমতে কমতে থেমে গেল এক সময়। সকাল যে এত আকাঙ্ক্ষিত হতে পারে জীবনে প্রথম টের পেলাম আজ। প্রফেসর ভ্যান হেলসিং এর মেমোরান্ডাম। 2 নভেম্বর। নাস্তা খাওয়ার পরপরই গভীর ঘুমে ঢলে পড়েছে মিনা। ভীষণ ঘুম পাচ্ছে আমারও, কিন্তু ঘুমালে চলবে না। বহু কাজ পড়ে আছে। প্রথমেই খুঁজে বের করতে হবে ওই ডাইনি তিনটের কবর। বৃত্তটার ভেতরেই ঘুমিয়ে আছে মিনা। এই দিনের বেলা কোনো ভয় নেই, কিন্তু ডাইনিদের অশুভ প্রভাব পড়তে পারে ওর ওপর ভেবে ওর মাথার কাছে রেখে দিলাম ক্রুশ। তারপর শরীরের উপর কিছু ধুনোর গুঁড়ো ছিটিয়ে দিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু কোন পথে যাবে ভেবে চিনতে পশ্চিমের পথটা ধরেই রওনা দিলাম। বেশ কিছু দূর এগিয়ে যাবার পর চোখে পড়ল পরিত্যক্ত কবরখানাটা। কবরখানাটার একপাশে একটা বড়সড় ঘর। কালের কষাঘাতে জীর্ণ হয়ে গেছে দেয়ালগুলো। প্লাস্টার খসে গিয়ে মুখ বাদান করে আছে লাল ইট। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওই ঘরটাতেই ঢুকে পড়লাম। বেশ কয়েকটা পুরনো কফিন পড়ে আছে ঘরটার ভেতর। বুঝলাম আসলে এটা একটা সমাধি কক্ষ। কতদিনের পুরনো কফিন ওগুলো কে জানে। আন্দাজ করলাম কয়েকশো বছর আগের তো হবেই। মলিন হয়ে যাওয়া কফিনগুলোর গায়ের বিচিত্র কারুকাজ দেখেই বোঝা যায় প্রাচীন আমলের কোনো সম্ভ্রান্ত রাজা বা জমিদারের সমাধি কক্ষ এটা। প্রত্যেকটা কফিন এখন খুলে দেখতে হবে আমাকে। সহজ নয় কাজটা, তবু করতেই হবে। এক এক করে খুলতে শুরু করলাম কফিনের ডালা। সবকটা কফিন খুলে দুটো ডাইনিকে পেলাম, সেই অপেক্ষাকৃত চাপা রঙের দুটো। কিন্তু সবচেয়ে সুন্দরীটা কোথায়? যেখানেই হোক খুঁজে বের করতেই হবে ওকে। আর আগে যে দুটোকে পাওয়া গেছে ওদেরকে শেষ করে নেওয়া যাক। সেই আগের কায়দায় মাথা কেটে রসুনের কোয়া পুরে দিলাম ওদের মুখে। তারপর হৃৎপিণ্ডে বসিয়ে দিলাম কাঠের গজাল। সঙ্গে সঙ্গে কফিনের ধুলোর সাথে মিশে গেল ওরা। কোনো চিহ্নই থাকলো না আর ওদের। শত শত বৎসর আগে কেউ মারা গেলে তার চিহ্ন আজ পর্যন্ত থাকবেই বাকি। ডাইনি দুটোকে শেষ করে আবার খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে এই সমাধি কক্ষটার ঠিক পেছনে ছোট্ট আর একটা সমাধি কক্ষ খুঁজে পেলাম।
মাত্র দুটো কফিন আছে সেখানে। দুটোর গায়েই সোনার কারুকাজ করা। সোনার পাতে লাশের নাম লিখে আটকে দেয়া হয়েছে দুটো কফিনের মাথার দিকটায়। এত পুরু হয়ে ধুলো পড়ে আছে, ওগুলোর ওপর যে ভালো মতো পরাই যায় না। পকেট থেকে রুমাল বের করে প্রথম কফিনটার গায়ে আটকানো নাম লেখা পাতাটার ওপরটার ভালো মতো মুছে নিয়ে নামটা পড়েই চমকে উঠলাম। পরিষ্কার জার্মান অক্ষরে বড় বড় করে লেখা নামটাকে বাংলা অক্ষরে লিখলে হয় কাউন্ট ড্রাকুলা। কফিনটার ডালার স্ক্রুগুলো খুলে ধীরে ধীরে তুলে ধরলাম ডালাটা। শূন্য। কেউ নেই ওর ভেতরে, অর্থাৎ কাউন্ট থাকে না এখানে। আর থাকে না যে তার প্রমাণ তো আমি নিজেই। নতুন নতুন কফিন বদলিয়ে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় কাউন্ট। তেমনি একটা কফিনের পিছু নিয়েই তো সদূর ইংল্যান্ড থেকে এই দুর্গম পার্বত্য এলাকায় এসে পৌঁছেছি আমরা। ডালাটা নামিয়ে রাখার আগে ধুনো আর রসুন ছড়িয়ে দিলাম কফিনটার ভেতরে। ভবিষ্যতে দরকার পড়লেও আর এটার ভেতর এসে আত্মগোপন করতে পারবে না কাউন্ট ড্রাকুলা। দ্বিতীয় কফিনটার কাছে এগিয়ে গিয়ে এটার নেমপ্লেটটাও মুছে ফেললাম রুমাল দিয়ে। এটাতেও লেখা নামটা হলো কাউন্টসে ফ্রাঞ্জিস্কা। অর্থাৎ এই ফ্রাঞ্জিস্কা নামের ভদ্রমহিলা ছিলেন কাউন্ট ড্রাকুলার সহধর্মিণী। স্ক্রুগুলো খুলে এ কফিনটার ডালাটা তুলে ধরতেই চমকে উঠলাম। যদিও আগেই আন্দাজ করেছিলাম, তবু স্তব্ধ হয়ে সেদিকে চেয়ে থাকলাম কয়েক মুহূর্ত। কফিনের ভেতর শুয়ে আছে গত রাতের সেই রূপসী ডাইনি। গত রাতের চেয়েও অনেক অনেক বেশি সুন্দর মনে হচ্ছে এখন ওকে। বুঝলাম, জীবিত থাকাকালীন এই কাউন্টেসের পরিচিকা ছিল চাপা রাঙ্গা ডাইনি দুটো। আর বেশিক্ষণ ভাবনা চিন্তা না করে শেষ করে দিলাম এটাকেও। কফিনের ডালা আটকে যখন বাইরে বেরিয়ে এলাম, রীতিমতো কাঁপছে তখন আমার সর্বশরীর। তিনটা ডাইনিকে একা শেষ করা সোজা কথা নয়। বর্গ গিরিপথের প্রবেশ মুখের গুহাটার কাছে ফিরে আসতে আসতে দুপুর গড়িয়ে এলো। এসে দেখলাম তখনও গভীর ঘুমে অচেতন হয়ে আছে মিনা। মিনা হারকারের ডায়েরি থেকে 2 নভেম্বর রাত। ঘুম ভাঙল প্রফেসরের ডাকে। উঠে গুহা থেকে বেরিয়ে দেখলাম পশ্চিমা আকাশের দিকে রওনা দিয়েছে সূর্য। প্রফেসর বললেন, এই যে মা, খাওয়া দাওয়া আজ কিছু হবে না? একটু অপেক্ষা করুন প্রফেসর, এক্ষুনি আনছি। টিন খুলে শুকনো খাবার বের করতে বসলাম। খাবারগুলো সবে সাজানো শেষ করেছি, এমন সময় মাথার ওপরের পাহাড়ের চূড়া থেকে ভেসে এলো প্রফেসরের উচ্চকিত চিৎকার, মিনা, জলদি এসো। খাবার ফেলে ছুটলাম। চূড়ায় উঠতে উঠতে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, কি হলো প্রফেসর? চোখ থেকে বিনোকিলর নামাতে নামাতে উত্তেজিত কণ্ঠে বললেন প্রফেসর, একটা ঘোড়ার গাড়ি এদিকেই আসছে। কই, কোথায়? প্রফেসরের পাশে এসে জিজ্ঞেস করলাম। বিনোকুলার আমার হাতে দিতে দিতে বললেন প্রফেসর, উত্তরের পথ ধরে আসছে গাড়িটা। বিনোকুলারটা চোখে লাগিয়ে প্রফেসরের নির্দেশিত দিকে তাকালাম। সত্যি, উত্তরের পাহাড়ি পথ ধরে একটা দুঘোড়া টান হুড খোলা বেশ বড় আকারের গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছে এদিকেই। গাড়িটায় রাখা বাক্সটাও দেখতে পাচ্ছি পরিষ্কার। কয়েকজন জিপসি বসে আছে বাক্সটার উপর। গাড়িটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ বহুদূরের পাহাড়টার আড়াল থেকে বেরিয়ে এলো আরেকটা গাড়ি। ওটার দ্রুত আকৃতি বড় হওয়া দেখেই বোঝা যায় ঝড়ের গতিতে এগিয়ে আসছে গাড়িটা। পরিষ্কার বোঝা যাচ্ছে সামনেটাকে ধরার জন্যে পাগল হয়ে উঠেছে পেছনের গাড়িটা। ওটা আরো এদিকে এগিয়ে আসতেই লাগাম ধরে দাঁড়িয়ে থাকা লোকটাকে চিনতে পারলাম আমি। জনাথন। আনন্দে দুলে উঠল বুকটা। চোখ থেকে বিনোকিউলারটা নামিয়ে প্রফেসরের হাতে দিতে দিতে বললাম, দেখুন দেখুন প্রফেসর, জনাথনরাও পৌঁছে গেছে। তাই নাকি? কই দেখি। আমার হাত থেকে বিনোকুলারটা প্রায় ছিনিয়ে নিয়ে চোখে লাগালেন প্রফেসর। কয়েক সেকেন্ড দেখে নিয়েই যন্ত্রটা চোখ থেকে নামিয়ে কান পেতে কি যেন শোনার চেষ্টা করলেন। তারপর বললেন, পূব দিক থেকেও দ্রুত ছুটে আসা ঘোড়ার খুরের শব্দ শোনা যাচ্ছে। প্রফেসরের কথা শুনে আমিও পূব দিকে কান পেতে শোনার চেষ্টা করলাম। আমারও যেন মনে হলো শুনতে পাচ্ছি শব্দটা। চলো মিনা। আক্রমণের প্রস্তুতি নিয়ে গিয়ে বলে
আমার হাত ধরে দ্রুত পাহাড় বেয়ে নামতে শুরু করলেন প্রফেসর। নিচে নেমে এসে কি মনে হতেই পশ্চিম আকাশটা একবার দেখে নিয়ে ঘড়ির দিকে তাকালেন প্রফেসর। তারপর প্রায় আঁতকে উঠে বললেন, সর্বনাশ, বেলা তো প্রায় শেষ হয়ে এসেছে, হাতে সময় অল্প। এই সময়ের ভেতরই ওই জিপসিগুলোর হাত থেকে বাক্সটা ছিনিয়ে নিয়ে ড্রাকুলাকে শেষ করতে না পারলে আবার হাতছাড়া হয়ে যাবে পিশাচটা। সূর্য ডুবে গেলেই কফিন থেকে বেরিয়ে পালাবে কাউন্ট। তখন এই এলাকায় উল্টো তার হাতেই মারা যাব আমরা। তুমি এখানে দাঁড়াও মিনা, আমি আসছি। এক ছুটে গিয়ে গুহার ভেতর থেকে তার ব্যাগ ও পিস্তলটা নিয়ে এলেন প্রফেসর। ও দুটো আমার হাতে দিয়ে আমাদের ঘোড়াশূন্য গাড়িটা নিজেই টানতে টানতে নিয়ে চললেন গিরিপথের উত্তর প্রবেশ মুখের কাছে। ফেলে রাখা গাড়িটার কাছাকাছি একটা বিশাল পাথরের আড়ালে লুকিয়ে রইলাম আমরা। এক এক করে কেটে যাচ্ছে প্রতীক্ষার উৎকণ্ঠিত মুহূর্তগুলো। প্রতি সেকেন্ডে দুবার করে সূর্যের দিকে তাকাচ্ছেন প্রফেসর, কারণ ওটা অস্ত গেলেই আমাদের আশা ভরসা সব শেষ। এই নির্জন ভয়ঙ্কর পাহাড়ি এলাকা থেকে তখন প্রাণ নিয়ে বেরিয়ে যেতে পারবো কিনা সন্দেহ। ফিসফিস করে প্রফেসরকে জিজ্ঞেস করলাম, এত ভয়ের কি আছে প্রফেসর? আপনার বানানো ওই বৃত্তের ভেতর বসে থাকলেই তো আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ড্রাকুলা। পারবে, এবং অতি সহজে। নেকড়েগুলোর কথা ভুলে গেলে? কিন্তু ওরাও তো বৃত্তের ভেতর ঢুকতে পারে না। আজ পারবে। ওগুলোর ওপর থেকে শুধু নিজের প্রভাব তুলে নেবে কাউন্ট ড্রাকুলা। সঙ্গে সঙ্গে সাধারণ নেকড়েতে পরিণত হবে ওগুলো। তখন ওই জাদুর বৃত্ত থাকা না থাকা নেকড়েগুলোর কাছে সমান। গোটা চারেক রাইফেল পিস্তল দিয়ে কি করে ঠেকাবো ওই হাজার হাজার রক্তলোভী হিংস্র নেকড়েকে? এতক্ষণে টের পেলাম কোন পথে আসবে বিপদ। মনে পড়ল নেকড়েগুলোর ঝকঝকে তীক্ষ্ণ দাঁত আর টকটকে লাল জিভের কথা। কি করে ঘোড়াগুলোকে নিমেষে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল ওরা, কল্পনা করে নিজের অজান্তেই শিউরে উঠলাম একবার। ওদিকে দ্রুত এগিয়ে আসছে ঘোড়ার পদশব্দ। খবরদার, এক পা এগোবে না আর। হঠাৎ আমাদের দুপাশে পাহাড় চূড়া থেকে রুক্ষ কঠিন গলায় আদেশ দিল কেউ কাউকে। চমকে উঠে তাকালাম দুদিকেই। দেখলাম রাইফেল উঁচিয়ে ধরে ডান দিকের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন মিস্টার মরিস, বায়ে জনাথন। আবার গর্জে উঠলেন মিস্টার মরিস, শেষবারের মতো বলছি, এখনই গাড়ি না থামালে গুলি করতে বাধ্য হব। লাফ দিয়ে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলেন প্রফেসর। তার সাথে সাথে আমিও। দেখলাম দ্রুত ধাবমান ঘোড়াগুলোকে থামাবার জন্যে প্রাণপণ চেষ্টা করছে জিপসি সর্দার। মিস্টার মরিসের কথা সর্দার বুঝতে পেরেছে কিনা কে জানে, কিন্তু তার কণ্ঠস্বরের দৃঢ়তায় আর হাতের রাইফেল দেখে যে কেউই আন্দাজ করতে পারবে মিস্টার মরিসের উদ্দেশ্যটা কি। আমার মনে হলো আন্দাজেই বুঝে নিয়েছে জিপসি সর্দার। অসাধারণ দক্ষতায় ঘোড়াগুলোকে থামিয়ে গাড়ি ঘুরিয়ে পালাবার চেষ্টা করলো সে। সঙ্গে সঙ্গে গর্জে উঠল মিস্টার মরিসের হাতের রাইফেলটা। প্রাণ হারিয়ে লুটিয়ে পড়ল একটা ঘোড়া। গুলি করল জনাথনও। দ্বিতীয় ঘোড়াটাও পড়ে গেল। বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটল জিপসি সর্দার, পিছু পিছু তার সাঙ্গপাঙ্গরাও। এক মুহূর্ত দেরি না করে ব্যাগ হাতে ছুটলেন প্রফেসর। আমি ছুটলাম তার পিছু পিছু। জিপসিদের গাড়ির কাছে পৌঁছতেই এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে স্ক্রুড্রাইভার বের করে বাক্সের ডালা খোলায় মনোযোগ দিলেন তিনি। ওদিকে পশ্চিম পাহাড়ের আড়ালে চলে গেছে সূর্য। মেঘের গায়ে তার রং ছিটানোর পালাও প্রায় শেষ। এমনই সময় টান মেরে বাক্সের ডালা খুলে ফেললেন প্রফেসর। একসাথে বাক্সের ভেতর উকি দিলাম আমি, প্রফেসর জনাথন আর মিস্টার মরিস। বোধহয় ঘুম ভাঙার সময় হয়ে এসেছে কাউন্ট ড্রাকুলার, কারণ জ্বলতে শুরু করেছে তার লাল টকটকে চোখ দুটো। যে কোনো মুহূর্তে এখন আড়মোড়া ভেঙে উঠতে পারে পিশাচটা। দ্রুত ব্যাগ থেকে রসুনের কোয়া বের করে কাউন্টের মুখে পুরে দিলেন প্রফেসর। পর মুহূর্তেই মাংস কাটার ছুরি এক কোপে কাউন্টের মাথাটা গলা থেকে আলাদা করে দিল জনাথন। ডান পায়ের হাঁটু পর্যন্ত লম্বা বুটের সাথে চামড়ার স্ট্র্যাপ দিয়ে আটকে বেঁধে রেখেছিল সে ছুরিটা, বোধহয় এমনি কোনো প্রয়োজনীয় মুহূর্তের জন্যেই। কাউন্টের কাটা ধরটা সাংঘাতিকভাবে দুমড়াতে মোচড়াতে শুরু করতেই ব্যাগ থেকে একটা কাঠের গজাল আর হাতুড়ির
বের করে মিস্টার মরিসের হাতে তুলে দিলেন প্রফেসর। বললেন, পিশাচটার দেহটা স্থির হলেই এই গজালটা ওর হৃৎপিণ্ডে বসিয়ে দেবে। হাতুড়ির আর গজাল হাতে অপেক্ষা করতে থাকলেন মিস্টার মরিস। হঠাৎ আমাদের পেছনে ঘোড়ার খুরের শব্দ হতেই চমকে পেছনে ফিরে চাইলাম। দেখলাম গাড়ি নিয়ে গিরিমুখে প্রবেশ করছেন লর্ড গোডালমিং। প্রায় একই সময়ে পূবের মুখ দিয়ে এসে ঢুকলেন ডাক্তার সেওয়ার্ড। ওদের কথা ভুলেই গিয়েছিলাম। লর্ড গোডালমিং আর ডাক্তার সেওয়ার্ডের হাতে গাড়ির ভার দিয়েই জিপসিদের আটকাতে রাইফেল হাতে দুদিক থেকে দুই পাহাড় চূড়ায় উঠে যান মিস্টার মরিস আর জনাথন। পরে ওদের মুখেই কথাটা শুনেছি আমি। এতক্ষণ হয়তো কোনো পাহাড়ের আড়ালে অপেক্ষা করেছিলেন লর্ড গোডালমিং আর ডাক্তার সেওয়ার্ড। জিপসিরা পরাজিত হয়েছে টের পেয়েই এখন গিরিমুখে এসে ঢুকছেন ওরা। গিরিমুখে প্রবেশ করেই গাড়ি থেকে লাফিয়ে নেমে আমাদের দিকে ছুটে এলেন লর্ড গোডালমিং আর ডাক্তার সেওয়ার্ড। বাক্সের দিকে চোখ ফেরাতেই দেখলাম নড়াচড়া বন্ধ হয়ে গেছে কাউন্টের ধরটায়। ঠিক সেই মুহূর্তে হাতের গজালটা কাউন্টের হৃৎপিণ্ডে ঢুকিয়ে দিলেন মিস্টার মরিস। সাথে সাথেই ঘটতে শুরু করলো ঘটনা। দ্রুত গলতে শুরু করলো কাউন্টের দেহটা। সবটা দেহ গলে যাওয়ার পর বাক্সের গায়ের ধুলোর সাথে মিশে যেতে শুরু করলো গলিত পদার্থটুকু। দেখতে দেখতে আমাদের চোখের সামনে ধুলোয় মিলেমিশে অদৃশ্য হয়ে গেল কাউন্টের সমস্ত চিহ্ন। আজ থেকে কয়েকশো বছর আগে যদি মারা যেত কাউন্ট, তাহলে তার কফিন খুলে দেখলে এখন বাক্সের মধ্যে যেমন দেখছি তেমনি ধুলো ময়লা ছাড়া আর কিছুই দেখতাম না আমরা। ওদিকে অন্ধকার হয়ে এসেছে। বনের ভেতর ডাকতে শুরু করেছে নেকড়েগুলো। উদ্বিগ্ন গলায় বললেন প্রফেসর, জলদি গাড়ি দুটোতে উঠে পড়ো সবাই। নেকড়ের হাত থেকে বাঁচতে হলে এখুনি পালাতে হবে আমাদের। কাউন্টের মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বাভাবিক জানোয়ারে পরিণত হয়েছে ওরা। জাদুর বৃত্ত বা ওই ধরনের আর কিছুতেই এখন ওদের ঠেকাতে পারবে না। কিন্তু পালিয়ে যাবে কোথায় জিজ্ঞেস করলাম আমি। কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গে। প্রাসাদ দুর্গে? অবাক হয়ে গেলাম আমি। ওই অভিশপ্ত দুর্গে এই রাতের বেলা গিয়ে ঢুকতে চাইছেন আপনি? হ্যাঁ, প্রাসাদ দুর্গে। ওটাই এখন আমাদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। নিরাপদ হলো কি করে? কাউন্ট ড্রাকুলা না হয় মরেছে, কিন্তু ওই তিন ডাইনি তো রয়ে গেছে। না, নেই। আজ দুপুরে শেষ করে এসেছি আমি ওদের। তুমি তখন ঘুমিয়েছিলে। প্রফেসরের প্রতি শ্রদ্ধায় আর একবার নুয়ে এলো মাথাটা। কাউন্ট মারা যাওয়ার সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল দুর্গের সমস্ত মায়াবী তালা। কাজেই সদর দরজা খুলে ভেতরে ঢুকতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি আমাদের। খোঁড়া শুদ্ধ গাড়িগুলোকেও ভেতরে নিয়ে আসার পর ভেতর থেকে দরজায় খিল তুলে দিয়েছিলেন প্রফেসর। সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে যে কামরাটায় জনাথনের ঘুমানোর বন্দোবস্ত করেছিল কাউন্ট ড্রাকুলা, তা আমাদের দেখাচ্ছিল জনাথন। এমন সময় কয়েকজন লোকের ভয়ার্ত চিৎকার শুনে চমকে উঠে ছুটে গেলাম জানালার কাছে। তারার আবছা আলোয় চোখে পড়ল দুর্গের সদর দরজার দিকে প্রাণপণে ছুটে আসছে কয়েকটা লোক। ওদের চুল আর পোশাকের আবছা অবয়ব দেখে বুঝলাম সেই জিপসি কয়জন। কিন্তু ওরা এভাবে চেঁচাতে চেঁচাতে ছুটছে কেন? মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু তাড়া করছে ওদের। কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারলাম ব্যাপারটা। বন থেকে বেরিয়ে হিংস্র গর্জন করতে করতে জিপসিদের পেছন পেছন ছুটে আসছে লোমশ জানোয়ারগুলো। কাউন্টের পৈশাচিক প্রভাব মুক্ত হয়ে তারই পূজারীদের তাড়া করেছে ভয়াবহ নেকড়ের দল। বন্ধ সদর দরজার কাছে এসে প্রাণপণে তাতে ধাক্কা দিতে শুরু করলো জিপসিরা। আর বারবার পেছনে তাকাতে লাগলো। ওদের কাছ থেকে আর মাত্র কয়েক গজ দূরে আছে সাক্ষাৎ মৃত্যু। উদ্বিগ্নভাবে প্রফেসরকে বললাম, দরজার খিলটা খুলে দেওয়া উচিত প্রফেসর। এখন আর কোনো লাভ নেই, শান্ত গলায় বললেন প্রফেসর। দেরি হয়ে গেছে অনেক। নিচে নেমে গিয়ে আমরা খিল খোলার আগেই জিপসিদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে নেকড়ের দল। নাটকের শেষ অঙ্ক অভিনীত হবার আগেই আস্তে করে জানালার কাছ থেকে সরে এলাম আমি। এতক্ষণ আপনারা শুনছিলেন ব্রাম স্টোকারের ড্রাকুলার
চূড়ান্ত পর্ব। আশা করি এই গা ছমছমে ক্লাসিকটি আপনাদের ভালো লেগেছে। ড্রাকুলার অন্ধকার জগৎ থেকে বিদায় নেওয়ার সময় হলো আজ। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সাকিব স্টোরি লাউঞ্জের পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।